গল্পের নাম অগ্নিবাণ। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। খবরের কাগজখানা হতাশ হস্ত সঞ্চালনে আমার কুলের ওপর ফেলিয়া দিয়া ব্যোমকেশ বলিল, না, কোথাও কিচ্ছু নেই, একেবারে ফাঁকা। এর চেয়ে কাগজওয়ালারা সাদা কাগজ বের করলেই পারে, তাতে ছাপার খরচটা অন্তত বেঁচে যায়। আমি খোঁচা দিয়া বলিলাম, বিজ্ঞাপনেও কিছু পেলে না? বলো কি, তোমার তো দুনিয়ায় যত কিছু খবর ওইসব বিজ্ঞাপন সন্দেহ ঠাসা আছে। বিমর্ষ মুখে চুরো ধরাইয়া ব্যোমকেশ বলিল, না, বিজ্ঞাপনেও কিছু নেই। একটা লোক বিধবা বিয়ে করতে চায় বলে বিজ্ঞাপন দিয়েছে। কুমারী ছেলে বিধবা বিয়ে করবার জন্যই গো ধরেছে কেন ঠিক বোঝা গেল না। নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। তা তো বটেই। আর কিছু? আর একজন বিমা কোম্পানি মহা ঘটা করে বিজ্ঞাপন দিয়েছে যে তারা স্বামী স্ত্রীর জীবন একসঙ্গে বিমা করাবে এবং জোড়ার মধ্যে একটাকে কোনো রকমের পটল তুলাতে পারলেই অন্যজন টাকা পাবে। এইসব বিমা কোম্পানি এমন করে তুলেছে যে মরেও সুখ নেই। কেন এর মধ্যে বদ মতলব আছে কী করে বুঝতে পারলে? বিমা কোম্পানি নিজের স্বার্থ না থাকতে পারে, কিন্তু অন্যের মনে দুর্বুদ্ধি জাগিয়ে তোলাও তো সৎকার্য নয়। অর্থাৎ মানে কী হল? ব্যোমকেশ উত্তর দিল না। হৃদয় ভারাক্রান্তে একটি দীর্ঘশ্বাস মোচন করিয়া টেবিলের ওপর পা তুলিয়া দিল। তারপর কড়িকাঠের দিকে অনুযোগপূর্ণ দৃষ্টিতে তাকাইয়া নীরবে ধূম উৎকীর্ণ করিতে লাগিল। শীতকাল, বড়দিনের ছুটি চলিতেছিল। কলিকাতায় লোক বাহিরে গিয়া ও বাহিরের লোক কলিকাতায় আসিয়া মহাসমারোহের ছুটি উদযাপন করিতেছিল। কয়েক বছর আগেকার কথা, তখন ব্যোমকেশের বিবাহ হয় নাই। আমরা দুইজনে চিরন্তন অভ্যাস মতো সকালে উঠিয়া একত্রে চা পান ও সংবাদপত্রের ব্যবচ্ছেদ করিতেছিলাম। গত 3 মাস একেবারে বেকারভাবে বসিয়া থাকিয়া ব্যোমকেশের ধৈর্যের লঘু শৃঙ্খল বোধ করি ছিঁড়িবার উপক্রম করিয়াছিল। দিনের পর দিন সংবাদপত্রের নিষ্পাণ ও বৈচিত্র্যহীন পৃষ্ঠা হইতে অপদার্থ খবর সংগ্রহ করিয়া সময় আর যেন কাটিতেই চাইতেছিল না। আমার নিজের মনের অবস্থা যেরূপ শোচনীয় হইয়া উঠিয়াছিল, তা হইতেই বুঝিতে পারিতেছিলাম ব্যোমকেশের মস্তিষ্কের ক্ষুধা ইন্ধন অভাবে কিরূপ উগ্র ও দুর্বহ হইয়া উঠিয়াছে। কিন্তু তবু সমবেদনা প্রকাশ করিয়া তাহাকে শান্ত করিবার চেষ্টা করিও নেন, বরঞ্চ এই অনিশ্চিত নিষ্কর্মের জন্য যেন সেই মূলত দায়ী, এমনিভাবেই তাকে ব্যঙ্গ বিদ্রুপ করিয়াছি। আজ প্রভাতে তাহার এই হতাশপূর্ণ ভাব দেখিয়া আমার একটু অনুশোচনা হইল। মস্তিষ্কের খোরাক সহসা বন্ধ হইয়া গেলে সুস্থ বলবান মস্তিষ্কের কিরূপ দুর্দশা হয় তা তো জানি। উপরন্তু আবার বন্ধুর খোঁচা খাইতে হইলে ব্যাপারটা নিতান্তই নিষ্করুণ হইয়া পড়ে। আমি আর তাকে প্রশ্ন না করিয়া অনুতপ্ত চিত্তে খবরের কাগজখানায় খুলিয়া রইলাম। এই সময় চারিদিকে সভা সমিতি ও অধিবেশনের ধুম পড়িয়া যায়। এবারেও তাহার ব্যতিক্রম হয় নাই। সংবাদ ব্যবসায়ীরা সরসতর সংবাদের অভাবে এইসব সভার মামুলি বিবরণ ছাপিয়া পৃষ্ঠা পূর্ণ করিয়াছে। তাহার ফাঁকে ফাঁকে সিনেমা ও থিয়েটার সার্কাসের বিজ্ঞাপন সচিত্র ও বিচিত্র রূপে আমোদ ললু পাঠকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছে। দেখিলাম কলকাতাতেই গোটা 5 বড় বড় সভা চলিতেছে। তাছাড়া দিল্লিতে নিখিল ভারতীয় বিজ্ঞান সভার অধিবেশন বসিয়াছে। ভারতের নানা দিকদেশ হইতে অনেক হোমরা চোমরা বৈজ্ঞানিক পণ্ডিত একজোট হইয়াছে এবং বাক্যধূমে বোধ করি দিল্লির আকাশ বিষাক্ত করিয়া তুলিয়াছে। সংবাদপত্রের মারফত যতটুকু ধূম চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে, তাহারই ছাড়ায় মস্তিষ্ক কোটরে ঝুল পরিবার উপক্রম হইয়াছে। আমি সময় সময় ভাবি, আমাদের দেশের বৈজ্ঞানিকেরা কাজ না করিয়া এত বাঘ বিস্তার করেন কেন? দেখিতে পাই যিনি যত বড় বৈজ্ঞানিক, তিনি তার চতুর্গুণ বাগ্মী। বেশি কিছু নয়, স্টিম ইঞ্জিন বা এরোপ্লেনের মতো একটা যন্ত্রও যদি ইহারা আবিষ্কার করিতে পারিতেন, তা হইল তাহাদের বাচারতা ধৈর্য ধরিয়া শুনিতাম। কিন্তু ওসব দূরে থাক, মশা মারিবার একটা বিষও তাহারা আবিষ্কার করিতে পারেন নাই। বুঝরু কি আর কাকে বলে? নিরুৎসুকভাবে বিজ্ঞান কংগ্রেসের বিবরণ পড়িতে পড়িতে একটা নাম দৃষ্টি আকর্ষণ করিল। ইনি কলিকাতার একজন খ্যাতনামা প্রফেসর ও বিজ্ঞান গবেষক। নাম দেবকুমার সরকার। বিজ্ঞান সভায় ইনি সুদীর্ঘ বক্তৃতা দিয়াছেন। অবশ্য ইনি ছাড়া
অন্য কোনো বাঙালি যে বক্তৃতা দেন নাই এমন নয়, অনেকেই দিয়েছেন, কিন্তু বিশেষ করিয়া দেবকুমার বাবুর নামটা চোখে পড়বার কারণ এই যে কলিকাতায় তিনি আমাদের প্রতিবেশী, আমাদের বাসার কয়েকখানা বাড়ির পরে গলির মুখেই তাহার বাসা। তাহার সঙ্গে আমাদের সাক্ষাৎ আলাপ ছিল না, কিন্তু তাহার পুত্র হাবুলের সম্পর্কে আমরা তাহার সহিত নেপথ্য হইতেই ঘনিষ্ঠ হইয়া পড়িয়াছিলাম। দেবকুমারবাবুর ছেলে হাবুল কিছুদিন হইতে ব্যোমকেশের বড় ভক্ত হইয়া পড়িয়াছিল। ছোকরার বয়স 18-19, কলেজের দ্বিতীয় বা তৃতীয় বার্ষিক শ্রেণীতে পড়িত। ভালো মানুষ ছেলে, আমাদের সম্মুখে বেশি কথা বলিতে পারিত না। গতগতভাবে ব্যোমকেশের মুখের পানে চাহিয়া থাকিত। ব্যোমকেশ মৃদু হাসিয়া এই অস্ফুটবার ভক্তের পূজা গ্রহণ করিত, কখনো চা খাইবার নিমন্ত্রণ করিত। হাবুল একবারে কৃতার্থ হইয়া যাইত। এই হাবুলের পিতা কিরূপ বক্তৃতা দিয়াছেন জানিবার জন্য একটু কৌতূহল হইল। পড়িয়া দেখিলাম দেশি বৈজ্ঞানিকদের অভাব অসুবিধের সম্বন্ধে ভদ্রলোক যা বলিয়াছেন তাহা নেহাত মিথ্যা নয়। ব্যোমকেশকে পড়িয়া শোনাইলে তাহার মনটা বিষয়ান্তর সঞ্চারিত হইয়া হয়তো একটু প্রফুল্ল হইতে পারে। তাই বলিলাম, হে, হাবুলের বাবা দেবকুমারবাবু বক্তৃতা দিয়েছেন, শোনো। ব্যোমকেশ কড়িকাঠ হইতে চক্ষু নামাইল না, বিশেষ উৎসুকও প্রকাশ করিল না। আমি পড়িতে আরম্ভ করিলাম। এ কথা সত্য যে জ্ঞান বিজ্ঞানের সাহায্য ব্যতীত কোনো জাতি বড় হইতে পারে নাই। অনেকের ধারণা এরূপ যে ভারতবাসী বৈজ্ঞানিক গবেষণায় পরান্মুখ এবং তাহাদের উদ্ভাবনী শক্তি নাই, এই জন্যেই ভারত পরনির্ভর ও পরাধীন হইয়া আছে। এই ধারণা যে সম্পূর্ণ ভ্রমাত্মক, ভারতের গরিমাময় অতীত তাহার প্রমাণ। নব্য বিজ্ঞানের যাহা বীজ মন্ত্র, তাহা যে ভারতেই প্রথম আবিষ্কৃত হইয়াছিল ও পরে কাশ ও পুষ্পের বীজের ন্যায় বায়ুতাড়িত হইয়া দূর দূরান্তরে ছড়াইয়া পড়িয়াছে, তাহা এই সুধী সমাজে উল্লেখ করা বাহুল্য মাত্র। গণিত, জ্যোতিষ, নিদান, স্থাপত্য, এই চতুস্তম্ভের উপর আধুনিক বিজ্ঞান ও তৎপ্রসূত সভ্যতা প্রতিষ্ঠিত, অথচ ওই চারিটি বিজ্ঞানেরই জন্মভূমি ভারতবর্ষ। কিন্তু এই কথাও অস্বীকার করিবার উপায় নাই যে বর্তমানে আমাদের এই অসামান্য উদ্ভাবনী প্রতিভা নিস্তেজ ও ম্রিয়মাণ হইয়া পড়িয়াছে। ইহার কারণ কি? আমরা কি মানসিক বলে পূর্বাপেক্ষাহীন হইয়া পড়িয়াছি? না, তাহা নয়। আমাদের প্রতিভা অফলপ্রসূ হইবার অন্য কারণও আছে। পুরাকালে আচার্য ও ঋষিগণ, যাহাদের বর্তমানকালে আমরা সেভেন্ট বলিয়া থাকি, রাজ অনুগ্রহের আওতায় বসিয়া সাধনা করিতেন। অর্থচিন্তা তাদের ছিল না। অর্থের প্রয়োজন হইলে রাজা সে অর্থ যোগাইতেন। সাধনা সাফল্যের জন্য যাহা কিছু প্রয়োজন হইত, রাজকোষের অসীম ঐশ্বর্য তৎক্ষণাৎ তাহা যোগাইয়া দিত। আচার্যগণ অভাবমুক্ত হইয়া কুণ্ঠাহীন চিত্তে সাধনা করিতেন এবং অন্তিমে সিদ্ধি লাভ করিতেন। কিন্তু বর্তমান ভারতীয় বৈজ্ঞানিকের অবস্থা কীরূপ? রাজা বৈজ্ঞানিক গবেষণার পরিপোষক নহেন। ধনী ব্যক্তিরাও জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য অর্থ ব্যয় করিতে কুণ্ঠিত। কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিমিত আয়োজনের উপর নির্ভর করিয়া উঞ্চবৃত্তির সাহায্যে আমাদের সাধনায় প্রবৃত্ত হইতে হয়। ফলে আমাদের সিদ্ধিও তদুপযুক্ত হইয়া থাকে। মুশিক যেমন প্রাণপণ চেষ্টা করিয়াও অস্থিকে পৃষ্ঠে বহন করিতে পারে না, আমরাও তেমনই বড় বড় আবিষ্কার সফল হইতে পারি না। ক্ষুধা ক্ষীণ মস্তিষ্ক বৃহতের ধারণা করিতে পারে না। তবু আমি গর্ব করিয়া বলিতে পারি, যদি আমরা অর্থের অভাবে পীড়িত না হইয়া অকুণ্ঠ চিত্তে সাধনা করিতে পারিতাম, তাহা হইলে আমাদের জগতের কোনো জাতির নিকটেই মন্য হইয়া থাকিতাম না। কিন্তু হায়, অর্থ নাই। কমলার কৃপায় অভাবে আমাদের বাণীর সাধনা ব্যর্থ হইয়া যাইতেছে। তবু এই দৈন নির্জিত অবস্থাতেও আমরা যাহা করিয়াছি তাহার নিন্দার বিষয় নয়, শ্লাঘার বিষয়। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ল্যাবরেটরিতে যে সকল আবিষ্ক্রিয়া মাঝে মাঝে অতর্কিতে আবির্ভূত হইয়া আবিষ্কর্তাকে বিস্ময়ে অভিভূত করিয়া ফেলিতেছে, কে তাহার সংবাদ রাখে? আবিষ্কারক নিজের গোপন আবিষ্কার সযত্নে বুকে লুকাইয়া নীরবে আরও অধিক জ্ঞানের সন্ধানে ঘুরিতেছে। কিন্তু সে একাকী, তাহাকে সাহায্য করিবার কেহ নাই। বরঞ্চ সর্বদাই ভয় অন্য কেউ তার আবিষ্কার কণিকার সন্ধান পাইলে তৎক্ষণাৎ তাহা আত্মসাৎ করিবে। লোলুপ চোরের দল চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছে। তাই বলিতেছি, অর্থ চাই, সহানুভূতি চাই, গবেষণা করিবার অবাধ অফুরন্ত উপকরণ চাই। সাধনায় সিদ্ধি লাভ করিলে নিষ্কণ্টক যশলাভের নিশ্চিন্ত সম্ভাবনা চাই। অর্থ চাই। থামো, প্রফেসর মহাশয়ের ভাষাটি বেশ গাল ভরা, তাই শব্দপ্রবাহে গা ভাসাইয়া
পড়িয়া চলিয়াছিলাম, হঠাৎ ব্যোমকেশ বলিয়া উঠিল, থামো। কী হলো? চাই চাই চাই, আর আস্ফালন আর ভালো লাগে না। বিষের সঙ্গে খোঁজ নেই, উলোপনা চক্কর। আমি বললাম, ওই তো মজা। মানুষ নিজের অক্ষমতার একটা না একটা সাফাই সর্বদাই তৈরি করে রাখে। আমাদের দেশের আচার্যরাও যে তার ব্যতিক্রম নয়, দেবকুমারবাবুর লেকচার পড়লেই তা বোঝা যায়। ব্যোমকেশের মুখের বিরক্তি ও অবসাদ ভেদ করিয়া একটি ব্যঙ্গবঙ্কিম হাসি ফুটিয়া উঠিল। সে বলল, হাবুর ছোকরা দেখতে হবা গোবা, ভালো মানুষ হলেও ভেতরে ভেতরে বেশ বুদ্ধিমান। তার বাবা হয় দেবকুমারবাবু, এমন ইয়ের মতো আদি অন্তহীন বক্তৃতা দিয়ে বেড়ান কেন? এই আশ্চর্য। আমি বললাম, বুদ্ধিমান ছেলের বাবা হলেই বুদ্ধিমান হতে হবে এমন কোনো কথা নেই। দেবকুমারবাবুকে তুমি দেখেছ নাকি? ঠিক বলতে পারি না, তাকে দেখবার দুর্নিবার আকাঙ্ক্ষা কখনো প্রাণে জাগেনি। তবে শুনেছি তিনি দ্বিতীয় পক্ষে বিবাহ করেছেন। নির্বুদ্ধিতার এর চেয়ে বড় প্রমাণ আর কি থাকতে পারে? বলিয়া ব্যোমকেশ ক্লান্তভাবে চক্ষু বুলিল। ঘড়িতে 8:30 বাজিল। বসিয়া বসিয়া আর কি করিব ভাবিতে ভাবিতে শেষে পুটিরামকে আর এক দফা চা ফরমাস দিব মনে করিতেছি, এমন সময় ব্যোমকেশ হঠাৎ সোজা হইয়া উঠিয়া বসিল। সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ বুৎকর্ণ হইয়া থাকিয়া আবার ঠেসন দিয়া বসিয়া বিরস স্বরে বলিল, হাবুল। তার আবার কী হলো? বড় তাড়াতাড়ি আসছে। মুহূর্ত পরে হাবুল সজোরে দরজা ঠেলিয়া ঘরে ঢুকিয়া পড়িল। তার চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন ভয়ে অভাবনীয় আকস্মিক দুর্ঘটনার আঘাতে ঠিকরাইয়া বাহির হইয়া আসিতেছে। এমনিতেই তার চেহারাখানা খুব সুদর্শন নয়, একটু মোটাসোটা গড়নের, মুখ গোলাকার, চিবুক ও গণ্ডে নবজাত দাড়ির অন্ধকার ছায়া, তার উপর এই পাগলের মতো আবির্ভাব। আমি ধরবর করে উঠিয়া দাঁড়াইয়া বললাম, কী হে হাবুল, কী হয়েছে? হাবুলের পাগলের মতো দৃষ্টি কিন্তু ব্যোমকেশের উপর নিবদ্ধ ছিল। আমার প্রশ্ন বোধ করি সে শুনিতেই পাইল না। টলিতে টলিতে ব্যোমকেশের সম্মুখে গিয়া দাঁড়াইল, বলিল, ব্যোমকেশদা, সর্বনাশ হয়েছে, আমার বোন রেখা হঠাৎ মরে গেছে বলিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। ব্যোমকেশ হাবুলকে হাত ধরিয়া একটা চেয়ারে বসাইয়া দিল। কিছুক্ষণ তাকে শান্ত করা গেল না। সে অসহায়ভাবে কাঁদিতেই লাগিল। বেচারার বয়স বেশি নয়, 12 বলিলেই হয়। তার উপর আকস্মাৎ এই দারুণ দুর্ঘটনা একেবারে উদ্ভ্রান্ত অভিভূত হইয়া পড়িয়াছিল। হাবুলের যে বোন আছে এ খবর আমরা জানিতাম না। তাহার পারিবারিক খুঁটিনাটি জানিবার কৌতূহল কোনোদিনও হয় নাই। শুধু এইটুকু শুনিয়াছিলাম যে হাবুলের মাতার মৃত্যুর পর দেবকুমারবাবু আবার বিবাহ করিয়াছিলেন। বিমাতাটি সপত্নী পুত্রকে খুব স্নেহের দৃষ্টিতে দেখেন না, ইহাও আছে আন্দাজে বুঝিয়াছিলাম। মিনিট 5 পরে অপেক্ষাকৃত সুস্থির হইয়া হাবুল ব্যাপারটা খুলিয়া বলিল, দেবকুমারবাবু কয়েকদিন হইল দিল্লি গিয়াছেন। বাড়িতে হাবুল, তাহার অনুরা ছোট বোন রেখা ও তাহাদের সৎমা আছেন। আর সকালে উঠিয়া হাবুল যথারীতি নিজে তেতলার নিবৃত ঘরে পড়িতে বসিয়াছিল। 8টা বাজিয়া যাইবার পর নিচে হঠাৎ সৎমার কণ্ঠে ভীষণ চিৎকার শুনিয়া তাড়াতাড়ি নামিয়া আসে দেখিল সৎমা রান্নাঘরের সম্মুখে দাঁড়াইয়া ঊর্ধ্বস্বরে প্রলাপ বকিতেছেন। তাহার প্রলাপের কোনো অর্থ বুঝিতে না পারিয়া হাবুল রান্নাঘরে প্রবেশ করিয়া দেখিল তাহার বোন রেখা উনানের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া আছে। কী হইয়াছে জানিবার জন্য হাবুল তাকে প্রশ্ন করিল, কিন্তু রেখা কোনো উত্তর দিল না। তখন তাহার গায়ে হাত দিয়া নাড়া দিতেই হাবুল বুঝিল রেখা নাই। তার গা বরফের মতো ঠান্ডা, হাত পা ক্রমশ শক্ত হইয়া আসিতেছে। এই পর্যন্ত বলিয়া হাবুল আবার কাঁদিয়া উঠিয়া বলিল, আমি এখন কি করব ব্যোমকেশদা? বাবা বাড়ি নেই, তাই আপনার কাছে ছুটে এলুম। রেখা মরে গিয়েছে। উফ, কী করে যে এমন হলো ব্যোমকেশদা, কী করব আমি এখন? হাবুলের এই শোকবিহ্বল ব্যাকুলতা দেখিয়া আমার চক্ষু সজল হইয়া উঠিল। ব্যোমকেশ হাবুলের পিঠে হাত দিয়া বলিল, হাবুল, তুমি পুরুষ মানুষ, বিপদে অধীর হও না। কি হয়েছিল রেখার বড় দেখি? বুকের ব্যামো ছিল কি? তা তো জানি না। কত বয়স? 16 বছর। আমার চেয়ে 2 বছরের ছোট। সম্প্রতি কোনো অসুখ বিসুখ হয়েছিল? বেরি বা ওই রকম কিছু? না। ব্যোমকেশ ক্ষণকাল চিন্তা করিল, তারপর বলিল, চলো তোমার বাড়িতে। নিজের চোখে না দেখলে কিছুই ধারণা করা যাচ্ছে না। তোমার বাবাকে টার করা দরকার, তিনি এসে পড়ুন, কিন্তু সে 2 ঘন্টা পরে করলেও চলবে। আপাতত একজন ডাক্তার চাই। তোমার বাড়ির কাছেই ডাক্তার রুদ্র থাকেন না? বেশ, এসো অজিত। কয়েক মিনিট পরে দেবকুমারবাবুর বাড়ির সম্মুখে উপস্থিত হইলাম। বাড়িখানার সম্মুখভাগ সংকীর্ণ, যেন 2 দিকের বাড়ির চাপে চ্যাপ্টা হইয়া ঊর্ধ্ব দিকে উঠিয়া গিয়াছে। নিচের তলায় কেবল একটি বসিবার ঘর, তাছাড়া ভিতর দিকে কলঘর, রান্নাঘর ইত্যাদি আছে। আমরা দ্বারে উপস্থিত হইয়া দাঁড়াইতেই অন্দর হইতে একটি তীক্ষ্ণ শ্রীকণ্ঠের
ছেদ বিরামহীন আওয়াজ কানে আসিল। কণ্ঠস্বরে উদ্বেগ ও আশঙ্কার চিহ্ন পূর্ণমাত্রায় থাকিলেও শোকের লক্ষণ বিশেষ পাওয়া গেল। বুঝিলাম বিমাতা বিলাপ করিতেছেন। একটি বৃদ্ধ গোছের ভৃত্য কিংকর্তব্য বিমূঢ়ের মতো বাইরে দাঁড়াইয়াছিল। ব্যোমকেশ তাহাকে বলিল, তুমি এ বাড়ির চাকর, যাও ওই বাড়ি থেকে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। চাকরটা কিছু একটা করিবার সুযোগ পাইয়া জি আজ্ঞে বলিয়া দ্রুত প্রস্থান করিল। তখন হাবুলকে অগ্রবর্তী করিয়া আমরা ভিতরে প্রবেশ করিলাম। যাহার কণ্ঠস্বর বাহির হইতে শুনিতে পাইয়াছিলাম, তিনি উপরে উঠিবার সিঁড়ির সম্মুখে দাঁড়াইয়া একাকী অনর্গল বকিয়া চলিয়াছিলেন। আমাদের পথশব্দে তার চমক ভাঙিল। তিনি উচ্চকিতভাবে আমাদের পানে চাইলেন। দুইজন অপরিচিত লোককে হাবুলের সঙ্গে দেখিয়া তিনি মাথার উপর আঁচড়টা টানিয়া দিয়া ক্ষিপ্রপদে উপরে উঠিয়া গেলেন। আমি মুহূর্তের জন্য তাহার মুখখানা দেখিতে পাইয়াছিলাম। আমার মনে হইল তাহার আরক্ত চোখের ভিতরে একটা ত্রাস মিশ্রিত বিরক্তির ছায়া দেখা দিয়াই অঞ্চলের আড়ালে ঢাকা পড়িয়া গেল। হাবুল অস্ফুট স্বরে বলিল, আমার মা। ব্যোমকেশ বলিল, বুঝেছি, রান্নাঘর কোনটা? হাবুল অঙ্গুলির নির্দেশে দেখাইয়া দিল। অল্প পরিসর চতুষ্কোণ উঠান ঘিরিয়া ছোট্ট ছোট্ট কয়েকটি কক্ষ, তার মধ্যে যেটি অপেক্ষাকৃত বড় সেইটিই রান্নাঘর। পাশে একটি জলের কল, তা হইতে ক্ষীণ ধারায় জল পড়িয়া দ্বারের সম্মুখভাগ পিচ্ছিল করিয়া রাখিয়াছে। জুতা খুলিয়া আমরা রান্নাঘরে প্রবেশ করিলাম। ঘরটা প্রায় অন্ধকার, আরও প্রবেশের কোনো পথ নাই। হাবুল দরজার পাশে হাত বাড়াইয়া সুইচ টিপিতেই একটা ধোঁয়াতে বৈদ্যুতিক বাল্ব জ্বলিয়া উঠিল। তখন ঘরের অভ্যন্তর ভাগ ভালো করিয়া দেখিতে পাইলাম। দ্বারের অপর দিকে দেয়ালে সংলগ্ন পাশাপাশি দুটি কয়লার উনান, তাতে ভাঙা পাথরে কয়লার স্তূপীকৃত রহিয়াছে, কিন্তু আগুন নাই। এই অগ্নিহীন চুল্লির সম্মুখে নতজন হইয়া একটি মেয়ে বসিয়াছে, যেন বেদি প্রান্তে উপাসনারত একটি স্ত্রী মূর্তি। মেয়েটির দেহ সম্মুখ দিকে ঝুঁকিয়া আছে, মাথাও বুকের উপর নামিয়া পড়িয়াছে। হাত দুটি লম্বিত দেখিয়া মনে হয় না যে সেই মৃত। ব্যোমকেশ সন্তর্পণে গিয়া তাহার নাড়ি টিপিল। তার মুখ দেখেই বুঝিলাম নারী নাই। ব্যোমকেশ হাত ছাড়িয়া দিয়া ধীরে ধীরে মেয়েটির চিবুক ধরিয়া মুখ তুলিল। প্রাণহীন দেহে মৃত্যু কাঠিন্য দেখা দিতে আরম্ভ করিয়াছে। মুখ অল্প একটু উঠিল। মেয়েটি বেশ সুশ্রী, হাবুলের মতো নয়। রং ফর্সা, মুখের গড়ন ধারালো, নিচের ঠোঁট অভিমানিনীর মতো স্বভাবতই ঈষৎ স্ফুরিত। 16 বছর বয়সের অনুযায়ী দেহসৌষ্ঠব বেশ পূর্ণতা লাভ করিয়াছে। মাথার দীর্ঘ চুলগুলি বোধহয় স্নানের পূর্বে বিনুনি খুলিয়া পিঠে ছড়াইয়া দিয়েছিল, সেইভাবেই ছড়ানো আছে। পরিধানে একটি অর্ধমলিন গঙ্গা যমুনা ডুরে। অলঙ্কারের মধ্যে হাতে 3 গাছি করিয়া সোনার চুড়ি, কানে মিনা করা হালকা ঝুমকো, গলায় একটি সরু হার। ব্যোমকেশ নিকট হইতে তাহাকে ভালো করিয়া দেখিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল। তারপর দূর হইতে তাহাকে বসিবার ভঙ্গি ইত্যাদি সমগ্রভাবে দেখিবার জন্য কয়েকবার সরিয়া গিয়া দাঁড়াইল। খানিকক্ষণ একাগ্র দৃষ্টিতে মেয়েটির মানে চাহিয়া থাকিয়া সে আবার নিকটে ফিরিয়া আসিল। মেয়েটির ডান হাতখানি তুলিয়া করতল পরীক্ষা করিয়া দেখিল। করতলে কয়লার কান লাগিয়া আছে। সে নিজের হাতে উনুনে কয়লা দিয়াছে। সহজেই অনুমান করা যায় অঙ্গুলিগুলি ঈষৎ কুঞ্চিত, তর্জনী ও অঙ্গুষ্ঠের অগ্রভাগ পরস্পর সংলগ্ন হইয়াছে। ব্যোমকেশ অঙ্গুলিগুলি সাবধানে পৃথক করিতেই একটি ক্ষুদ্র জিনিস খসিয়া মাটিতে পড়িল। ব্যোমকেশ সেটি মাটি হইতে তুলিয়া নিজের করতলে রাখিয়া আলোর দিকে পরীক্ষা করিল। আমিও ঝুঁকিয়া দেখিলাম একটি দেশলাই কাঠির অতি ক্ষুদ্র দগ্ধাবশেষ। দেশলাইয়ের কাঠি জ্বালিয়া জ্বালিয়া আঙুল পর্যন্ত পৌঁছিলে যেটুকু বাকি থাকে সেইটুকু। গভীর মনোসংযোগে কাঠিটি কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া ব্যোমকেশ সেটা ফেলিয়া দিল। তারপর মেয়েটির বাঁ হাত তুলিয়া দেখিল। বাঁ হাতটি মুষ্টিবদ্ধ ছিল। মুঠি খুলিতেই একটি দেশলাইয়ের বাক্স দেখা গেল। ব্যোমকেশ বাক্সটি লইয়া খুলিয়া দেখিল কয়েকটি কাঠি রহিয়াছে। ভাবিতে বলিল, আমিও তাই প্রত্যাশা করেছিলাম। দেশলাই জেলে উনুনে আগুন দিতে যাচ্ছিল, এই সময় মৃত্যু হয়েছে। অতঃপর ব্যোমকেশ মৃতদেহ ছাড়িয়া ঘরের চারদিকে দৃষ্টি ফেরাইল। মেঝের উপর সিক্ত পদচিহ্ন শুকাইয়া অস্পষ্ট দাগ হইয়াছিল, সেগুলি ভালো করিয়া পরীক্ষা করিল। শেষে ঘর নাড়িয়া বলিল, না, মৃত্যুকালে ঘরে আর কেউ ছিল না। পরে একজন ছিল ঘরে ঢুকেছিলেন, তারপর হাবুল ঢুকেছিল। এই সময় বাইরে পদশব্দ শোনা গেল। ব্যোমকেশ বলিল, বোধহয় ডাক্তার রুদ্র এলেন, হাবুল তাকে নিয়ে এসো। হাবুল বাইরে গেল। আমি এই অবসরে ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলাম, ব্যোমকেশ, কিছু বুঝলে?
ব্যোমকেশ ভ্রু কুঞ্চিত করিয়া মাথা নাড়িল। কিছুই না, কেবল এইটুকু বোঝা যাচ্ছে যে মেয়েটির মৃত্যুর আগের পর্যন্ত মুহূর্ত জানত না যে মৃত্যু এত নিকটে। ডাক্তার রুদ্রকে লইয়া হাবুড় ফিরিয়া আসিল। ডাক্তার রুদ্র বয়স্ক লোক, কলিকাতায় একজন নামজাদা চিকিৎসক, কিন্তু অত্যন্ত রূঢ় ও কটুভাষী বলিয়া তাহার দুর্নাম ছিল। মেজাজ সর্বদাই সপ্তমে চলিয়া থাকিত। এমনকি মুমূর্ষ রোগীর ঘরেও তিনি এমন ব্যবহার করিতেন যে তিনি না হইয়া অন্য কোনো ডাক্তার হইলে তাহার পেশা চলা কঠিন হইয়া পড়িত। একমাত্র চিকিৎসা শাস্ত্রের অসাধারণ প্রতিভার বলে তিনি প্রসার প্রতিপত্তি বজায় রাখিয়াছিলেন। এছাড়া তার মধ্যে অন্য কোনো গুণ আজ পর্যন্ত কেউ দেখিতে পায় নাই। ডাক্তার রুদ্রের চেহারা হইতেও তার চরিত্রে খানিকটা আন্দাজ পাওয়া যায়। নিকষ কৃষ্ণ গায়ের রং, ঘোড়ার মতো লম্বা কদাকার মুখে, রক্তবর্ণযুক্ত চক্ষুর দৃষ্টি, দুর্বিনীত আত্মম্ভরিতা যেন মানুষকে মানুষ বলিয়াই গণ্য করেন। অধরষ্ট্রের গঠনেও ওই সার্বজনীন অবস্থা ফুটিয়ে উঠিতেছে। তিনি যখন ঘরে আসিয়া ঢুকিলেন তখন মনে হইল মূর্তিমান ষণ্ড কোট প্যান্টুলন ও জুতা শুদ্ধ ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। হাবুল নীরবে অঙ্গুলি নির্দেশ করিয়া ভগিনীর দেহ দেখাইয়া দিল। ডাক্তার রুদ্র স্বভাব কর্কশ্বরে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? মারা গেছে? ব্যোমকেশ বলিল, আপনিই দেখুন। ডাক্তার রুদ্র ব্যোমকেশের দিকে দম্ভ কষায় নেত্রে চুরিয়া বললেন, আপনি কে? আমি পারিবারিক বন্ধু। ও। ব্যোমকেশকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া ডাক্তার রুদ্র হাবুলকে জিজ্ঞাসা করিলেন, এটি কে? দেবকুমার বাবুর মেয়ে? হাবুল ঘাড় নাড়িল। ডাক্তার রুদ্রের উত্থিত ভ্রু লড়াটে ঈষৎ কৌতূহল প্রকাশ পাইল। তিনি মৃতদেহের পানে তাকাইয়া বললেন, এরই নাম রেখা? হাবুল আবার ঘাড় নাড়িল। কি হয়েছিল? কিছু না। হঠাৎ ডাক্তার রুদ্র তখনই হাঁটু গাড়িয়া রেখার পাশে বসিলেন। মুহূর্তের জন্য একবার নাড়িতে হাত দিলেন, একবার চোখের পাতা টানিয়া চক্ষু তারকা দেখিলেন, তারপর উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, মারা গেছে, প্রায় 2 ঘন্টা আগে মারা গেছে। রায়গার মোটিভ সেট ইন করেছে। কথাগুলো তিনি এমন পরিতৃপ্তির সঙ্গে বলিলেন যেন অত্যন্ত সুসংবাদ শুনিবা মাত্র শ্রোতারা খুশি হইয়া উঠিবে। ব্যোমকেশ প্রশ্ন করিল, কিসে মৃত্যু হয়েছে বলতে পারেন কি? সেটা অটপসি না করলে বলা সম্ভব নয়। আমি চললুম, আমার ভিজিট 32 টাকা বাড়িতে পাঠিয়ে দেবেন। আর পুলিশে খবর দেওয়া দরকার, মৃত্যু সন্দেহজনক বলিয়া ডাক্তার রুদ্র প্রস্থান করিলেন। রান্নাঘর হইতে বাইরে আসিয়া ব্যোমকেশ বলিল, পুলিশে খবর পাঠানোই উচিত, নইলে আরও অনেক হাঙ্গামা হতে পারে। আমাদের থানার দারোগা বীরেনবাবুর সঙ্গে আমার আলাপ আছে, আমি তাকে খবর দিচ্ছি। এক টুকরো কাগজে তাড়াতাড়ি কয়েক ছত্র লিখা ব্যোমকেশ চাকরের হাত দিয়ে থানায় পাঠাইয়া দিল। তারপর বলিল, মৃতদেহ এখন নড়াচড়া করে কাজ নেই, পুলিশ এসে যা করবার করবে। দরজায় শিকল জড়িয়া দিয়া কহিল, হাবুল একবার রেখার ঘরটা দেখলে ভালো হতো। ভারী গলায় আসুন বলিয়া হাবুল আমাদিগকে উপরে লইয়াছেন। প্রথম খানিকটা কান্নাকাটি করিবার পর সে কেমন যেন আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিল। সে যাহা বলিতেছিল ফলের পুত্রের মতো তাহাই পালন করিতেছিল। দ্বিতলে গোটা 3 ঘর তাহার সর্বশ্রেষ্ঠী রেখার, বাকি 2টি বোধ হয় দেবকুমারবাবু ও তাহার গৃহিণীর শয়নকক্ষ। রেখার ঘরে প্রবেশ করিয়া দেখিলাম ঘরটি আয়তনে ক্ষুদ্র হইলেও পরিপাটিভাবে সব গোছানো। আসবাব বেশি নাই, যে কটি আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একধারে একখানি ছোট খাটের উপর বিছানা, অপরদিকে জানলার ধারে দেখিবার টেবিল, পাশে ক্ষুদ্র শিল্পের 2 সারি বাংলা বই সাজানো। দেয়ালে ব্র্যাকেটের উপরে একটি আয়না, তার পদমূলে চিরুনি, চুলের ফিতা, কাটা ইত্যাদি রহিয়াছে। ঘরটি সর্বত্র গৃহকর্মে সুনিপুণা ও শিক্ষিত মেয়ের হাতের চিহ্ন যেন আকার হইয়াছে। ব্যোমকেশ ঘরের এটা ওটা নাড়িয়া একেবারে চারিদিকে ঘুরিয়া বেড়াইল, চুলের ফিতা ও কাটা লইয়া খানিকক্ষণ পরীক্ষা করিল। তারপর জানলার ধারে গিয়া দাঁড়াইল। জানলাটা ঠিক গলির উপরেই, গলির অপর দিকে একটু পাশে ডাক্তার রুদ্রের প্রকাণ্ড বাড়ি ও ডাক্তারখানা। বাড়ির খোড়া ছাদ জানলা দিয়া স্পষ্ট দেখা যায়। ব্যোমকেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকাইয়া রহিল, তারপর ফিরিয়া টেবিলের দেরাজ ধরিয়া টানিল। দেরাজে চাবি ছিল না, টান দিতেই খুলিয়া গেল। দেখিলাম তাহাতে বিশেষ কিছুই নাই, 2-1টি খাতা, চিঠি লেখার প্যাড, গন্ধদ্রব্যের শিশি, ছুঁচ সুতা ইত্যাদি রহিয়াছে। একটা শিশি তুলিয়া লইয়া ব্যোমকেশ দেখিল ভিতরে কয়েকটা সাদা ট্যাবলেট রহিয়াছে। ব্যোমকেশ বলিল, অ্যাসপিরিন। রেখা কি অ্যাসপিরিন খেত? হাবুল বলিল, হ্যাঁ, মাঝে মাঝে তার মাথা ধরত। শিশি রাখিয়া দিয়ে আবার ব্যোমকেশ চিন্তিতভাবে ঘরমায় পরিভ্রমণ করিল। শেষে বিছানার সম্মুখে আসিয়া স্থির হইয়া দাঁড়াইল। বিছানায় শয়নের চিহ্ন বিদ্যমান, লেপটা এলোমেলোভাবে পায়ের দিকে পড়িয়া আছে, মাথায় বালিশে মাথার চাপের দাগ। কিছুক্ষণের জন্য
শ্মশান বৈরাগ্যের মতো একটা ভাব মনকে বিষণ্ণ করিয়া দিল। এই তো মানুষের জীবন, যাহার শয়নের দাগ এখনও শয্যা হইতে মিলাইয়া যায় নাই, সেই প্রভাতে উঠিয়াই কোন অনন্তের পথে যাত্রা করিয়াছে তাহার ঠিকানা নাই। ব্যোমকেশ অন্যমনস্কভাবে মাথার বালিশটা তুলিল। একখণ্ড ফিকা সবুজ রঙের কাগজ বালিশের তলায় চাপা ছিল। বালিশ সরাইতেই সেটা প্রকাশ হইয়া পড়িল। ব্যোমকেশ সচকিত কাগজখানা তুলিয়া লইয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিল ভাঁজ করা চিঠির কাগজ। সে একবার একটু ইতস্তত করিল, তারপর চিঠির ভাঁজ খুলিয়া পড়িতে আরম্ভ করিল। আমিও গলা বাড়াইয়া চিঠিখানি পড়িলাম। বেইনি ছাদের অক্ষরে তাতে লেখা ছিল, নন্টুদা, আমাদের বিয়ে সম্বন্ধ ভেঙে গেল। তোমার বাবা 10,000 টাকা চান, অত টাকা বাবা দিতে পারবেন না। আর কাউকে আমি বিয়ে করতে পারবো না, এই বোধহয় তুমি জানো, কিন্তু এ বাড়িতে থাকাও আর অসহ্য হয়ে উঠেছে। আমাকে একটু বিষ দিতে পারো? তোমাদের ডাক্তারখানায় তো অনেক রকমের বিষ পাওয়া যায়, দিও। যদি না দাও, অন্য যে কোনো উপায়ে আমি কিন্তু মরবই। তুমি তো জানো আমার কথার নড়চড় হয় না। ইতি, তোমার রেখা। চিঠিখানা পড়িয়া ব্যোমকেশ নীরবে হাবুলের হাতে দিল। হাবুল পড়িয়া আবার ঝরঝর করিয়া কাঁদিয়া ফিরিল। অশ্রু উৎকলিত কণ্ঠে বলিল, আমি জানতুম এইভাবে রেখা আত্মহত্যা করবে। নন্টুদা ডাক্তার রুদ্রর ছেলে। রেখার সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছিল। নন্টুদা বড় ভালো, কিন্তু ওই চামারটা 10,000 টাকা চেয়ে বাবাকে রাগিয়ে দিল। ব্যোমকেশ নিজের মুখের উপর দিয়ে একবার হাত চালাইয়া বলিল, কিন্তু যাক। তারপর হাবুলের হাত ধরিয়া বিছানায় বসাইয়া স্নিগ্ধস্বরে তাহাকে সান্ত্বনা দিতে লাগিল। হাবুল রুদ্ধস্বরে বলিল, ব্যোমকেশদা, নিজের বলতে আমার ওই গুণটি ছাড়া আর কেউ ছিল না। মা তো নেই, বাবাও আমাদের কথা ভাববার সময় পায় না, বলিয়া সেই মুখে কাপড় দিয়া ফুপাইতে লাগিল। যাই হোক, ব্যোমকেশের স্নিগ্ধ সান্ত্বনা বাক্যে কিছুক্ষণ পরে সে অনেকটা শান্ত হইল। তখন ব্যোমকেশ বলিল, চলো, এখনই পুলিশ আসবে, তার আগে তোমার মাকে কিছু জিজ্ঞাসা করবার আছে। হাবুলের বিমাতা নিজের ঘরেই ছিলেন। হাবুল গিয়া ব্যোমকেশের আবেদন জানাইল। তিনি আর ঘুমটা টানিয়া দ্বারের পাশে আসিয়া দাঁড়াইল। ইতিপূর্বে তাহাকে এক নজর মাত্র দেখিয়াছিলাম, এখন আরও ভালো করিয়া দেখিলাম। তাহার বয়স বোধ হয় 27-28 বছর। রোগা লম্বা ধরনের চেহারা, রং বেশ ফর্সা, মুখের গড়নও সুন্দর, কিন্তু তবু তাহাকে দেখিয়া সুন্দরী বলার তো দূরের কথা, চরণসই বলিতেও দ্বিধা হয়। চোখের দৃষ্টিতে একটা স্থায়ী প্রখরতা, ভ্রুযুগলের মধ্যে 2টি ছেদ রেখা টানিয়া দিয়েছে। পাতলা সুগঠিত ঠোঁট এমনভাবে ঈশ্বর বাঁকা হইয়া আছে, যেন সর্বদাই অন্যের দোষ ত্রুটি দেখিয়া শ্লেষ করিতেছে। তাহার অসন্তোষ চিহ্নিত মুখ দেখিয়া আমার মনে হইল, বিবাহের পর হইতে ইনি একদিনের জন্য সুখী হন নাই। মানসিক উদারতার অভাবে সপত্নী সন্তানদের কখনো স্নেহের দৃষ্টিতে দেখেন নাই। নিজের সন্তান হয় নাই, তাই তাহার স্নেহহীন চিত্ত মরুভূমির মতো উষর ও শুষ্ক হইয়া রহিয়াছে। আর একটা জিনিসও লক্ষ্য করিলাম, তাহার বোধ হয় সূচিবাই আছে। তিনি যেরূপ ভঙ্গিতে দ্বারের পাশে আসিয়া দাঁড়াইলেন, তাতে মনে হইল তিনি নিজেকে ও নিজের ঘরটিকে সর্বপ্রকার অশুদ্ধি হইতে রক্ষা করিবার চেষ্টা করিতেছেন। পাছে আমরা তাহার ঘরে পদার্পণ করিয়া ঘরের নিষ্কলুষ পবিত্রতা নষ্ট করিয়া দিই, তিনি দ্বার আগলিয়া দাঁড়াইয়াছেন। আমরা অবশ্য ঘরে প্রবেশ করিবার চেষ্টা করিলাম না, বাহিরেই দাঁড়াইয়া রহিলাম। ব্যোমকেশ প্রশ্ন করিল, আর সকালে রেখার সঙ্গে আপনার দেখা হয়েছিল? প্রত্যুত্তরে মহিলাটি এক গঙ্গা কথা বলিয়া গেলেন। দেখিলাম অন্যান্য নারীসুলভ সদ্গুণের মধ্যে বাচালতাও বাদ যায় নাই। একেবার কথা কহিবার অবকাশ পাইলে আর থামিতে পারেন না। ব্যোমকেশের সর্বাক্ষর প্রশ্নের উত্তরে তিনি তার মনের ও সংসারের অধিকাংশ কথাই বলিয়া ফেলিলেন। আজ সকালে ঝি আসে নাই দেখিয়া তিনি রেখাকে রান্নাঘর নিকাইয়া উনুনে আগুন দিতে বলিয়াছিলেন। অবশ্য সপত্নী সন্তানদের তিনি কখনো আগুন দাঁড়িয়েও সংসারে কোনো কাজ করিতে বলেন না। নিজের গত যদ্দিন আছে নিজেই সব করেন, কিন্তু তবু সংসারের 64 কাজ তো আর একা মানুষের দ্বারা সম্ভব নয়। তাই তিনি রেখাকে উনুন ধরাইতে বলিয়া স্বয়ং নিজের শয়ন কক্ষে জঞ্জাল মুক্ত করিয়া স্নান করিতে গিয়াছিলেন। স্নান ছাড়িয়া উপরে চলিয়া আসিয়াছিলেন। রান্নাঘরে কি হইতেছে না হইতেছে দেখেন নাই। তারপর কাপড় ছাড়িয়া চুল মুছিয়া 10 বার ইষ্টনাম জপ করিয়া নিচে গিয়া দেখেন ওই কাণ্ড। সপত্নী সন্তানদের কোনো কথায় তিনি থাকেন না, অথচ এমনই তাহার দুর্দৈব যে যত ঝঞ্ঝাট তাহাকেই পোহাইতে হয়। এখন যে ব্যাপার ঘটিয়াছে তাতে সকলে হয়তো তাহাকেই দোষিবে। বিশেষত কর্তা ফিরিয়া আসিয়া যে কী মহামারী কাণ্ড বাঁধাইবেন তা কল্পনা করাও দুষ্কর। একে তো তিনি কর্তার চক্ষুশীল, তিনি মরিলেই কর্তা বাঁচেন।
বাক্যস্রোত কিঞ্চিত প্রশমিত হইলে ব্যোমকেশ ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আজ সকালে আপনি রেখাকে কি কোনো রূঢ় কথা বলেছিলেন? এইবার মহিলাটি একেবারে ঝাঁঝিয়া উঠিলেন। রূঢ় কথা আমার মুখ দিয়ে বেরোয় না। তেমন ভদ্রলোকের মেয়ে আমি নই। এ বাড়িতে ঢুকে অবধি সতীন ঝি নিয়ে ঘর করছি, কিন্তু কেউ বলুক দেখি যে একটা কড়া কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে কোনো দিন। তবে আজ সকালে রেখাকে উনুন ধরাতে পাঠালাম। সে রান্নাঘর থেকে ফিরে এসে বলল দেশলাই খুঁজে পাচ্ছি না বলে ঘরে ঢুকে ব্র্যাকেটের ওপর থেকে দেশলাই নিলে। আমি তখন মেঝে মুছছিলাম। বললুম, বাসি কাপড়ে ঘরে ঢুকলে? এত বড় মেয়ে হয়েছ, এইটুকু হুঁশ নেই? দেশলাইয়ের দরকার ছিল, দোকান থেকে একটা আনিয়ে নিলেই তো পারতে। এইটুকু বলেছি, এছাড়া আর একটা কথা মুখ দিয়ে বেরোয়। এতে যদি অপরাধ হয়ে থাকে তো ঘাট মানছি। ব্যোমকেশ শান্তভাবে বলিল, অপরাধের কথা নয়, কিন্তু দেশলাই নিতে রেখা আপনার ঘরে এলো কেন? আপনার ঘরে কি দেশলাই থাকে? গৃহিণী বললেন, হ্যাঁ, রাত্রিতে আমি অন্ধকারে ঘুমোতে পারি না, তেলের ল্যাম্প জেলে ঘুমোই, তাই ঘরে দেশলাই রাখতে হয়। ওই ব্র্যাকেটের ওপরে ল্যাম্প আর দেশলাই থাকে, সবাই জানে, রেখাও জানত। ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলাম খাটের শিয়রের দিকে দেয়ালে একটি ক্ষুদ্র কাঠের ব্র্যাকেট, তার উপরে ছোট্ট একটি ল্যাম্প রহিয়াছে। ঘরের অন্যান্য অংশ এই সুযোগে দেখিয়া লইলাম। পরিচ্ছন্নতার আতিশয্যে ঘরের আসবাবপত্র যেন আড়ষ্ট হইয়া আছে। এমনকি দেয়ালে লম্বিত মা কালীর ছবিখানিও যেন ঘরের সুচিতা ভঙ্গের ভয়ে সন্ত্রস্তভাবে জীব বাহির করিয়া আছেন। চিন্তা কুঞ্চিত ললাটে ব্যোমকেশ বলিল, ও তাহলে এই সময় রেখাকে আপনি শেষ দেখেন, তারপর আর তাকে জীবিত দেখেন না বলিয়া গৃহিণী বোধ করিয়া আবার এক প্রশ্ন বক্তৃতা শুরু করিতে যাইতেছিলেন। এমন সময় নিচ হইতে চাকর জানাইল যে দারোগাবাবু আসিয়াছেন। আমরা নিচে নামিয়া গেলাম। দারোগা বীরেনবাবু সহিত ব্যোমকেশের ঘনিষ্ঠতা ছিল। দুজনেই দুজনের কদর বুঝিতেন। বীরেনবাবু মধ্যবয়স্ক লোক, হৃষ্টপুষ্ট, মজবুত চেহারা, বিচক্ষণ ও চতুর কর্মচারী বলিয়া তাহার সুনাম ছিল। বিশেষত তাহার মধ্যে পুলিশ সুলভ আত্মম্ভরিতা বা অন্যায় কৃতিত্ব লঘু করিয়া দেখাইবার প্রবৃত্তি ছিল না বলিয়া ব্যোমকেশ তাহাকে যথেষ্ট শ্রদ্ধা করিত। কয়েকটা জটিল ব্যাপারে ব্যোমকেশকে তাহার সাহায্য লইতেও দেখিয়াছে। শহরের নিম্ন শ্রেণীর গাঁট কাটা ও গুন্ডাদের চালচলন সম্বন্ধে তাহার অগাধ অভিজ্ঞতা ছিল। ব্যোমকেশের সহিত মুখোমুখি হইতেই বীরেনবাবু বললেন, কী খবর ব্যোমকেশবাবু, গুরুতর কিছু নাকি? ব্যোমকেশ বলিল, আপনি নিজেই তার বিচার করুন বলিয়া তাকে ভিতরে লইয়া চলিল। মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রওনা করাইয়া দিয়া দেবকুমারবাবুকে তার পাঠাইয়া এই শোচনীয় ব্যাপারে যত সম্ভব সুব্যবস্থা করিতে বেলা 2টা বাজিয়া গেল। বাসায় ফিরিয়া আমরা যখন আহার আদি সম্পন্ন করিয়া উঠিলাম, তখন শীতের বেলা পড়িয়া আসিতেছে। ব্যোমকেশ বিমনা ও নীরব হইয়া রহিল। আমিও মনের মধ্যে অনুতাপের মতো অস্বাচ্ছন্দ্য অনুভব করিতে লাগিলাম। মস্তিষ্কের যে খোরাকের জন্য আমরা ব্যাকুল হইয়া উঠিয়াছিলাম, তাহা এমন নির্মমভাবে দেখাই দিবে কে ভাবিয়াছিল? বেচারা হাবুলের কথা বারবার মনে পড়িয়া মনটা ব্যথা পীড়িত হইয়া উঠিতে লাগিল। ক্রমে সন্ধ্যা হইয়া গেল। ব্যোমকেশ দৃষ্টিহীন চক্ষে জানলার বাইরে তাকাইয়া নীরব হইয়াই রহিল। তখন আমি জিজ্ঞাসা করিলাম, আত্মহত্যাই তাহলে, কি বলো? ব্যোমকেশ চমকিয়া উঠিল। হ্যাঁ, ও রেখার কথা বলছো? তোমার কি মনে হয়? যদিও মন সম্পূর্ণ সংশয় মুক্ত ছিল না, তবু বললাম, আত্মহত্যা ছাড়া আর কী হতে পারে? চিঠি থেকে তো ওর অভিপ্রায় বেশ বোঝাই যাচ্ছে। তা যাচ্ছে, কী উপায়ে আত্মহত্যা করেছে তুমি মনে করো? বিষ খেয়ে, সে কথাও তো চিঠিতে আছে, কিন্তু বিষ পাওয়ার আগেই বিষ খেয়ে আত্মহত্যা কী করে হতে পারে? আমি ভেবে পাচ্ছি না। চিঠিতে রেখা বিষ চেয়েছিল, কিন্তু চিঠি যখন যথাস্থানে পৌঁছয়নি, লেখিকার বালিশের তলাতেই থেকে গিয়েছিল, তখন বিষ এর কোথা থেকে? আমি বললাম, চিঠিতে আছে সে বিষ না পেলে অন্য যে কোনো উপায়, কিন্তু চিঠি পাঠাবার আগেই সে অন্য উপায় অবলম্বন করবে, এটা তুমি মনে করো? আমি নিরুত্তর রহিলাম। কিয়ৎকাল পরে ব্যোমকেশ বলল, তাছাড়া উনুন জ্বালতে জ্বালতে কেউ আত্মহত্যা করে না। রেখার মৃত্যু এসেছিল আকস্মাৎ, নির্বেগ আকাশ থেকে বিদ্যুতের মতো। এত ক্ষিপ্র, এমন অমোঘ এই মৃত্যুবান যে সে একটু নড়বার অবকাশ পায়নি। দেশলাইয়ের কাঠি হাতেই পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু কী করে এমন মৃত্যু সম্ভব হলো সেইটাই বুঝতে পারছি না। জানি তো বিষের মধ্যে এক হাইড্রোসায়নিক অ্যাসিড ছাড়া এত ভয়ঙ্কর শক্তি আর কারোর মধ্যে নেই। কিন্তু ব্যোমকেশের অসমাপ্ত কথা চিন্তার মধ্যে নির্বাণ লাভ করিল। আমি একটু সচকিতভাবে বললাম, আমি ডাক্তারের সম্বন্ধে কিছু জানি না, কিন্তু হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু সম্ভব নয় কি?
ব্যোমকেশ ভাবিতে ভাবিতে বলিল, ওই সম্ভাবনাটাই দেখছি ক্রমশ প্রবল হয়ে উঠছে। রেখা মাথা ধরার জন্য অ্যাসপিরিন খেত, হয়তো ভেতরে ভেতরে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু না, কোথাও যেন বেঁধে যাচ্ছে। হার্ট ফেলের সম্ভাবনাটা নিশ্চিন্তভাবে গ্রহণ করতে পারছি না, যদিও যুক্তি প্রমাণ সব ওই দিকে নির্দেশ করছে। ব্যোমকেশ অপ্রতিভভাবে হাসিল। বুদ্ধির সঙ্গে মনের আপোষ করতে পারছি না। কেবলই মনে হচ্ছে মৃত্যুটা সহজ নয়, সাধারণ নয়, যে কোথাও একটা মস্ত গলদ আছে। কিন্তু যাক, এখন মিথ্যে মাথা গরম করে লাভ নেই। কাল ডাক্তারের রিপোর্ট পেলেই সব বলে যাবে। ঘর অন্ধকার হইয়া গিয়েছিল। ব্যোমকেশ উঠিয়া আলো জানিল। এই সময় বহির্দ্বারে আস্তে আস্তে টোকা মারার শব্দ হইল। সিঁড়িতে পদশব্দ শোনা যায় নাই। ব্যোমকেশ বিস্মিতভাবে ভ্রু তুলিয়া বলিল, কে? ভেতরে আসুন। একটি অপরিচিত যুবক নিঃশব্দে প্রবেশ করিল। স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠ দেহ, সুশ্রী চেহারা, কিন্তু শুষ্ক বিবর্ণ মুখে ট্র্যাজেডি ছায়া পড়িয়াছে। পায়ে রবার সোল জুতা ছিল বলিয়াই তার পদধ্বনি কেউ শুনিতে পায় নাই। সে কয়েকবার অগ্রসর হইয়া অনিশ্চিতভাবে দাঁড়াইয়া রহিল এবং বলিল, আমার নাম মন্মথনাথ রুদ্র। ব্যোমকেশ ক্ষিপ্র দৃষ্টিতে তার আপাতবস্ত্র দেখে লইয়া বলিল, আপনি নন্টুবাবু, আসুন, বলিয়া একটা চেয়ার দেখাইয়া দিল। চেয়ারে বসিয়া পড়িয়া যুবক থামিয়া থামিয়া বলিল, আপনি আমাকে চেনেন? ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিয়া বলিল, সম্প্রতি আপনার নাম জানবার সুযোগ হয়েছে। আপনি রেখার মৃত্যু সম্বন্ধে কিছু জানতে চান? যুবকের কণ্ঠস্বর ঈষৎ কাঁপিয়া গেল। সে বলিল, হ্যাঁ, কী করে তার মৃত্যু হলো জানতে চাই। তা এখনও জানা যায়নি। অস্বাভাবিক উজ্জ্বল চক্ষু ব্যোমকেশের মুখের উপর রাখিয়া মনমতো বলিল, আপনার কি সন্দেহ না যে সে আত্মহত্যা করেছেন? সম্ভব নয়। তবে কি কেউ বলতে পারে? এখনও জোর করে কিছু বলা যায় না। দুই হাতের মুখ ঢাকিয়া মনমতো কিছুক্ষণ বসিয়া রহিল। তারপর মুখ তুলিয়া অস্পষ্ট স্বরে বলিল, আপনারা হয়তো শুনেছেন যে আমার সঙ্গে রেখার। শুনেছি। মন্মথ এতক্ষণ জোর করিয়া সংযম রক্ষা করিতেছিল, এবার ভাঙিয়া পড়িল। অবরুদ্ধ কণ্ঠে পড়িতে লাগিল, ছেলেবেলা থেকেই ভালোবাসতুম। যখন রেখার 6 বছর বয়স, আমি ওদের বাড়িতে খেলা করতে যেতাম। তখন থেকে। তারপর যখন বিবাহের সম্বন্ধ হলো, তখন বাবা এমন এক শর্ত দিলেন যে বিয়ে ভেঙে গেল। তবুও আমি ঠিক করেছিলাম বাবার মতের বিরুদ্ধে বিয়ে করব। এই নিয়ে আয়নায় বাবার সঙ্গে তুমুল ঝগড়া হয়ে গেল। বাবা বললেন বাড়ি থেকে দূর করে দেবেন। তবুও আমি ব্যোমকেশ জিজ্ঞাসা করল, বাবার সঙ্গে আপনার কখন ঝগড়া হয়েছিল? কাল দুপুরবেলা। আমি বলেছিলাম রেখাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তখন কে জানতো যে রেখা। কিন্তু এমন হলো কেন ব্যোমকেশবাবু? রেখাকে প্রাণে মরে কাল লাভ হলো? ব্যোমকেশ একটা পেন্সিল লইয়া টেবিলের উপর হিজিবিজি কাটিতেছিল। মুখ না তুলেই বলল, আপনার বাবার কিছু লাভ হতে পারে? মনমত চমকিয়ে উঠিয়া দাঁড়াইল। বাবা? না না, এ আপনি কী বলছেন? তার বিস্ফারিত নেত্রে শূন্যের পানে কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া মনমথ আর কোন কথা না বলিয়া কলিত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। ব্যোমকেশের দিকে ফিরিয়া দেখিলাম সেই গাঢ় মনোসংযোগে টেবিলের উপরে হিজিবিজি কাটিতেছে। পরদিন সকালবেলাটা ডাক্তারের রিপোর্টের প্রতীক্ষায় কাটিয়া গেল, কিন্তু রিপোর্ট আসিল না। ব্যোমকেশ ফোন করিয়া থানায় খবর লইল, কিন্তু সেখানেও কোনো খবর পাওয়া গেল না। বৈকালে বেলা 4:30টার সময় দেবকুমারবাবু আসিলেন। আলমা থাকিলেও তাহার সহিত মুখ চেনা ছিল। আমরা খাতির করিয়া তাহাকে বসাইলাম। তিনি হাবুলের টেলিগ্রাম পাইবা মাত্র দিল্লি ছাড়িয়া রওনা হইয়াছিলেন। আজ দ্বীপ্রহরে আসিয়া পৌঁছিলেন। তাহার বয়স 40 কি 41 বছর, কিন্তু চেহারা দেখিয়া আরও বর্ষিয়ান বলিয়া মনে হয়। মোটা সোটা দেহ, মাথার টাক, চোখে পুরু কাঁচের চশমা। তিনি স্বভাবত একটু অন্যমনস্ক প্রকৃতির লোক, অর্থাৎ বাইরের জগতের চেয়ে অন্তর্লোকেই বেশি বাস করেন। তার গলাবন্ধ কোট ও গোল চশমা পরিহিত পেচকের ন্যায় চেহারায় কলিকাতার ছাত্রমোড়ে তাকে অপরিচিত ছিল না। প্রতিবেশী বলেই আমিও পূর্বে কয়েকবার দেখিয়াছি, কিন্তু এখন দেখিলাম তার চেহারা কেমন যেন শুকাইয়া উঠিয়াছে। চোখের কোলে গভীর কালি, গাড়ির মাংস চুপসাইয়া গিয়াছে। পূর্বে সেই পরিপুষ্ট ভাব আর নাই। চশমার কাছের ভেতর দিয়ে আমার পানে দৃষ্টি প্রেরণ করে তিনি বলিলেন, আপনিই ব্যোমকেশবাবু? আমি ব্যোমকেশকে দেখাইয়া দিলাম। তিনি ব্যোমকেশের দিকে ফিরিয়া বলিলেন, ও, বলিয়া হাতের মোটা লাঠিটা টেবিলের উপর রাখিলেন। ব্যোমকেশ অস্ফুট স্বরে মামুলি দিয়ে একটা সহানুভূতির কথা বলিল। দেবকুমারবাবু বোধ হয় তা শুনিতে পাইলেন না। তাহার ক্ষীণ দৃষ্টি চক্ষু
একবার ঘরের চারদিকে পরিভ্রমণ করিল, তারপর তিনি ক্লান্ত শিথিল স্বরে বলিলেন, কাল বেলা 10টায় দিল্লি থেকে বেরিয়ে আর আড়াইটার সময় এসে পৌঁছেছি, প্রায় 30 ঘন্টা লেট। আমরা চুপ করিয়া রহিলাম। দৈহিক শ্রান্তির পরিচয় তাহার প্রতি অঙ্গে ফুটিয়ে উঠিতেছিল। দেবকুমার অতঃপর ব্যোমকেশের দিকে চক্ষু ফিরাইয়া বললেন, হাবুলের মুখে আপনার কথা শুনেছি, বিপদের সময় সাহায্য করেছেন, আপনাকে ধন্যবাদ। ব্যোমকেশ বলিল, সে কি কথা, যদি একটু সাহায্য করতে পেরে থাকি সে তো প্রতিবেশীর কর্তব্য। তা বটে, কিন্তু আপনি কাজের লোক। তারপর হঠাৎ জিজ্ঞাসা করিলেন, কি হয়েছিল মেয়েটা, কিছু বুঝতে পেরেছেন কি? বাড়িতে ভালো করে কেউ কিছু বলতেও পারবে না। ব্যোমকেশ তখন যতখানি দেখিয়াছিল ও বুঝিয়াছিল দেবকুমারবাবুকে বিবৃত করিল। শুনিতে শুনিতে দেবকুমারবাবু অন্যমনস্কভাবে পকেট হইতে সিগার বাহির করিলেন। সিগার মুখে ধরিয়া তারপর আবার কি মনে করিয়া সেটি টেবিলের উপর রাখিয়া দিলেন। আমি তার মুখের দিকে তাকাইয়াছিলাম। দেখিলাম ব্যোমকেশের কথা শুনিতে শুনিতে তিনি এত তন্ময় হইয়া গিয়াছেন যে তার উত্তেজনার বসে তার অস্থির হাত দুটাও যে কী করিতেছে সেদিকে খেয়াল নাই। একবার তিনি চশমা খুলিয়া বড় বড় চোখ দুটা বিস্ফোরকভাবে প্রায় 2 মিনিট আমার মুখের উপর নিবদ্ধ করিয়া রাখিলেন। তারপর আবার চশমা পরিয়া সেই চক্ষু মুড়িত করিল। ব্যোমকেশের বিবরণ শেষ হইলে দেবকুমারবাবু অনেকক্ষণ নীরব হইয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, ওই ডাক্তার দুর্যোটা আমার বাড়িতে ঢুকেছিল, চামার চণ্ডাল, টাকার জন্য পারে না এমন কোনো কাজ নেই, একটা জীবন্ত পিশাচ। উত্তেজনার বসে তিনি লাঠিটা মুঠা করিয়া ধরিয়া একেবারে উঠিয়া দাঁড়াইলেন। তার মুখ হঠাৎ ভীষণ হিংস্রভাব ধারণ করিল। কয়েক মুহূর্ত পরেই কিন্তু তিনি আবার স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত হইলেন। আমাদের চোখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া বোধহয় মনে মনে একটি অপ্রতিভ হইলেন। গলায় ঝাড়িয়া বলিলেন, আমি চাই ব্যোমকেশবাবু, আর একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বলিয়া দ্বারের দিকে অগ্রসর হইলেন। দ্বার পর্যন্ত গিয়া তিনি থমকাইয়া দাঁড়াইলেন, ভ্রুকুঞ্চিত করিয়া কী যেন চিন্তা করিলেন। তারপর ফিরিয়া আসিয়া বলিলেন, আমার পয়সা থাকলে এ ব্যাপারে অনুসন্ধানে আপনাকে নিযুক্ত করতাম, কিন্তু আমি গরিব, আমার পয়সা নেই। ব্যোমকেশ কি একটা বলিতে চাইলে তিনি লাঠি নাড়িয়া তাকে বাধা দিয়া বললেন, বিনা পারিশ্রমিকে আমি কারোর সাহায্য গ্রহণ করতে পারবো না। পুলিশ অনুসন্ধান করছে, তারাই বা থেমে থাকবে কেন? যতটা পারে করুক, আর অনুসন্ধান করবার আছেই বা কি? হাজার অনুসন্ধান করলে আমার মেয়ে তো আর আমি ফিরে পাবো না বলিয়া কোনো প্রকার অভিবাদন না করিয়াই প্রস্থান করিলেন। এই অদ্ভুত মানুষটি চলিয়ে যাইবার পর দীর্ঘকাল আমরা হতবাক হইয়া বসিয়া রহিলাম। শেষের সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ বলিল, একটা ভ্রম সংশোধন হলো। আমার ধারণা হয়েছিল দেবকুমারবাবু প্রথম পক্ষের ছেলে মেয়েদের ভালোবাসেন না, সেটা ভুল, কিন্তু অন্তত মেয়েকে তিনি খুব ভালোবাসতেন। সিগারেটটা দেবকুমারবাবু ফেলিয়া গিয়াছেন বলিয়া সেটার দিকে দৃষ্টিপাত করিয়া ব্যোমকেশ বলিল, আশ্চর্য, অন্যমনস্ক লোক বলিয়া ধীরে ধীরে পায়চারি করিতে লাগিল। আমি বললাম, ডাক্তার রুদ্রের ওপর ভয়ঙ্কর রাগ দেখলাম। ব্যোমকেশ উত্তর দিল না। সন্ধ্যার পর দারোগা বীরেনবাবু স্বয়ং ডাক্তারের রিপোর্ট লইয়া আসিলেন। বললেন, রিপোর্ট বড় ডিসঅ্যাপয়েন্টিং, বারবার পরীক্ষা করেও মৃত্যুর কোনো কারণ ধরতে পারা যায়নি। রিপোর্ট পড়িয়া দেখিলাম ডাক্তার লিখিয়াছেন, দেহের কোথাও ক্ষতচিহ্ন নাই, শরীরের অভ্যন্তরে কোনো কিছু বিষ পাওয়া যায় নাই, হৃদযন্ত্র সবল এবং স্বাভাবিক, সুতরাং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় মৃত্যু হয় নাই। যতদূর বুঝিতে পারা যায় আকস্মাক স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত হওয়াই মৃত্যু ঘটিয়াছে, কিন্তু কী করিয়া স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত ঘটিল তাহা ডাক্তার বলিতে অক্ষম। এইরূপ অদ্ভুত লক্ষণহীন মৃত্যু তিনি পূর্বে কখনো দেখেন নাই। ব্যোমকেশ কাগজখানা হাতে লইয়া ভ্রু কুঞ্চিত করিয়া চিন্তিত মুখে বসিয়া রহিল। বীরেনবাবু বললেন, এই কেস অবশ্য কর্নারে কোর্টে নিয়ে যাবে, সেখানে অজ্ঞাত কারণে মৃত্যুর রায় বেরোবে। তারপর আমরা, অর্থাৎ পুলিশ ইচ্ছে করলে অনুসন্ধান চালাতে পারি, আবার নাও চালাতে পারি। ব্যোমকেশবাবু, আপনি কি বলেন? এই রিপোর্টের পর অনুসন্ধান করলে কি কোনো ফল হবে? ব্যোমকেশ বলল, ফল হবে কিনা বলতে পারি না, কিন্তু অনুসন্ধান চালানো উচিত। বীরেনবাবু উৎসুকভাবে বললেন, কেন বলুন দেখি, আপনি কি কাউকে সন্দেহ করেন? ঠিক যে কোনো ব্যক্তি বিশেষকে সন্দেহ করি তা নয়, তবে আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে গোলমাল আছে। বীরেনবাবু ঘাড় নাড়িয়ে বললেন, আমারও তো তাই মনে হয়। আচ্ছা, দেবকুমারবাবুর স্ত্রীকে আপনার কীরকম মনে করে?
ব্যোমকেশ কিছুক্ষণ নীরব হইয়া রহিল, তারপর ধীরে ধীরে বলল, দেখুন, আমার মনে হয় ও পথে গেলে হবে না। এই মৃত্যুর রহস্যের জট ছাড়াতে গেলে সর্বপ্রথম জানতে হবে কী উপায়ে মৃত্যু হয়েছিল। এটা যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ একে একে সন্দেহ করে একজনকেও ডাকা ফল হবে না। অবশ্যই এই কথাও স্মরণ রাখতে হবে যে মেয়েটির মৃত্যুর সময় তার সৎমা আর সহোদর ভাই ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। কিন্তু তাই বলে আসল জিনিসটাকে দৃষ্টির বাইরে রেখে দিতে হবে? কিন্তু ডাক্তার যে কথা বলতে পারছে না, আমরা ডাক্তার কেবল সব পরীক্ষা করেছেন, আমরা সব ছাড়াও আরও অনেক কিছু দেখেছি। সুতরাং ডাক্তার যা পারেননি আমরাও তা পারবো না, এমন কোনো কথা নেই। দ্বিধাপূর্ণ স্বরে বীরেনবাবু বললেন, তা বটে, কিন্তু যা হোক, আপনি তো দেবকুমার বাবুর পক্ষ থেকে গোড়া থেকেই আছেন, শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবেন। দুজনে পরামর্শ করে চলা যান। মৃদু হাসিয়া ব্যোমকেশ বললেন, এই খানিক আগে দেবকুমারবাবু এসেছিলেন, তিনি আমাকে বরখাস্ত করে গেছেন। বিস্মিত বীরেনবাবু বললেন, সে কি? হ্যাঁ, আমার অবৈতনিক সাহায্য তিনি চান না, আর টাকা দিয়ে আমাকে নিজের করতে তিনি অক্ষম। বটে, তিনি অক্ষম কিসে? তিনি তো মোটা মাইনে চাকরি করেন, 700-800 টাকা মাইনে পান শুনেছি। তা হবে? বীরেনবাবু লড়াট মেঘাচ্ছন্ন হয়ে উঠিল। তিনি বলিলেন, দেবকুমারবাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে খোঁজ নিতে হচ্ছে, কিন্তু আপনার সাহায্য প্রত্যাখ্যান করবার কি কারণ থাকতে পারে? তিনি কাউকে আড়াল করবার চেষ্টা করছেন না তো? আমি হাসিয়া পেলাম। দেবকুমারবাবু অপরাধীকে আড়াল করিবার জন্য কৌশলে ব্যোমকেশের সাহায্য প্রত্যাখ্যান করিয়াছেন। এই কথা শুনিতে যেমন অদ্ভুত তেমনই হাস্যস্কর। বীরেনবাবু ঈশ্বর তীক্ষ্ণ কণ্ঠে বলিল, হাসছেন যে? আমি অপ্রস্তুত হইয়া বললাম, আপনি দেবকুমারবাবুকে দেখেছেন? না। তাকে দেখলেই বুঝবেন কেন হাসছি। অতঃপর বীরেনবাবু উঠিলেন। বিদায়কালে ব্যোমকেশকে বলিয়া গেলেন, আমি এই ব্যাপারে শেষ পর্যন্ত অনুসন্ধান করে দেখব, যদি কিনারা করতে পারি। আপনি কিন্তু ছাড়া পাচ্ছেন না। দেবকুমারবাবু আপনাকে বরখাস্ত করেছেন বটে, কিন্তু দরকার হলে আমি আপনার কাছে গিয়ে সব কিছু জেনে আসবো, এটা মনে রাখবো। ব্যোমকেশ খুশি হইয়া বলল, সেটা খুব ভালো কথা, আমার যদ্দূর সন্দেহ আপনাকে সাহায্য করব। হাবুলের সম্পর্কে এই ব্যাপারে আমার একটা ব্যক্তিগত আকর্ষণও আছে। বীরেনবাবু বললেন, বেশ, আচ্ছা, উপস্থিত কোন পথে চললে ভালো হয় কিছু দিতে পারেন কি? যা হোক, একটা সূত্র ধরে কাজ আরম্ভ করা যেতে পারে। ব্যোমকেশ ঈশ্বর চিন্তা করিয়া বলল, ডাক্তার, রুদ্রর দিক থেকে কাজ আরম্ভ করুন। এই গোরখধাঁধার সত্যিকার পথ হয়তো ওই দিকেই আছে। বীরেনবাবু চকিতভাবে চাহিলেন, তারপর বললেন, ও আচ্ছা। তিনি নতমস্তকে ভাবিতে ভাবিতে প্রস্থান করিলেন। ইহার পর 5-6 দিন একটানা ঘটনা কাটিয়া গেল। ব্যোমকেশ আবার যেন ঝিমাইয়া পড়িল। সকালে কাগজ পড়া এবং বইখানে টেবিলের উপর পা তুলেই দৃষ্টিহীন চক্ষুশূন্য মিলিয়ে থাকা, আর তার কোনো কাজ রহিল না। বীরেনবাবু এই কদিনের মধ্যে দেখা দিলেন না। তাহার কণ্ঠস্বরে তাই তার তদন্ত কতদূর অগ্রসর হইল জানিতেও পারিলাম না। আগন্তুকদের মধ্যে কেবল হাবুল একবার করিয়া আসিত। সে আসিল, ব্যোমকেশ নিজের অবসাদ ঝাড়িয়া ফেলে নানাবিধ আলোচনায় তাহাকে প্রফুল্ল করিবার চেষ্টা করিল, কিন্তু হাবুলের মনে যেন একটা বিমর্ষ অবসন্নতা স্থায়ীভাবে আশ্রয় করিয়া লইয়াছিল। সে নৈরাশ্যপূর্ণ দীপ্তিহীন চক্ষে চাহিয়া ধীরে ধীরে বলিত, তার কথা বলিত, তারপর আস্তে আস্তে উঠিয়া চলিয়া যাইত। বাড়িতে কী হইতেছে না হইতেছে জিজ্ঞাসা করিল, সে ভালোরূপে জবাব দিতে পারিত না। বিমাতার রসনা নরম না হইয়া আরও তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে, তাহার কথার ভঙ্গিতে ইহার আভাস পাইতাম। শেষ দিন সে নিঃশ্বাস ফিরিয়ে বলিল, বাবা আজ রাত্রে পাটনা যাচ্ছেন, সেখানে ইউনিভার্সিটিতে লেকচার দিতে হবে। বুঝিলাম সুখের ওপর অর্নিশ কথার কচকচি সহ্য করিতে না পারিয়া তিনি পলায়ন করিতেছেন। এই নির্লিপ্ততার বৈজ্ঞানিকের পারিবারিক অশান্তির ভাবিয়া দুঃখ হইল। সেদিন হাবুল প্রস্থান করিবার পর বীরেনবাবু আসিলেন। তার মুখ দেখিয়া বুঝিলাম বিশেষ সুবিধা করিতে পারেন নাই। যাই হোক, ব্যোমকেশ তাহাকে সমাদর করিয়া বসাইল। আমাদের বৈকালিক চায়ের সময় হইয়াছিল। অচিরা চা আসিয়া পৌঁছিল। তখন ব্যোমকেশ বীরেনবাবুকে জিজ্ঞাসা করিল, তারপর খবর কিছু আছে? পেয়ালায় চুমুক দিয়া বিমর্ষভাবে বীরেনবাবু বলিলেন, কোনো দিক দিয়েই কিছু সুবিধা হচ্ছে না। যেদিকে হাত বাড়াচ্ছি কিচ্ছু ছুতে পারছে না। প্রমাণ পাওয়া তো দূরের কথা,
একটা সন্দেহের ইশারা পর্যন্ত পাওয়া যাচ্ছে না, অথচ আমার দৃঢ় ধারণা জন্মেছে যে এর ভেতরে একটা গভীর রহস্য লুকোনো আছে। যতই প্রতিবারে ব্যর্থ হচ্ছি ততই এ বিশ্বাস দৃঢ় হচ্ছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, মৃত্যুর কারণ সম্বন্ধে নতুন কিছু জানতে পেরেছেন কি? বীরেনবাবু বললেন, আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। তিনি অবশ্য রিপোর্টের বাইরে যেতে রাজি নন। তবু মনে হলো তারও একটা থিওরি আছে। তিনি মনে করেন কোনো অজ্ঞাত বিষের বাষ্প নাকে যাওয়ার ফলে মৃত্যু হয়েছে, কিন্তু খুব অস্পষ্ট আবছাভাবে কথাটা বললেন বটে। তবু মনে হলো ওই তার বিশ্বাস। ব্যোমকেশ একটু ভাবিয়া বইল, উনুন ধরিবার সময় মৃত্যু হয়েছিল। এই কথা ডাক্তারকে বলেছিলেন বুঝি? হ্যাঁ। আরও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ব্যোমকেশ বইল, যাক। আর এদিকে ডাক্তার রুদ্র সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, যতদূর জানতে পেরেছিলাম লোকটা নির্লজ্জ, পাষণ্ড আর অর্থপিচাস। কয়েকজন ধনুষ্টঙ্করে রোগীর উপর নিজের আবিষ্কৃত ইঞ্জেকশন পরীক্ষা করতে গিয়ে তাদের সাবার করেছে, এ গুজবও শুনেছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান ব্যাপারে তাকে খুনের আসামি করা যাচ্ছে না। দেবকুমারবাবুর মেয়ের সঙ্গে ওর ছেলের সম্বন্ধ হয়েছিল, এই খবরও ঠিক। লোকটা 10,000 টাকা বর্পণ দাবি করেছিল। দেবকুমারবাবুর অত টাকা দেওয়ার ক্ষমতা নেই, কাজে তাকে সম্বন্ধ ভেঙে দিতে হলো। ডাক্তার রুদ্র ছেলেটা কিন্তু ভদ্রলোক, বাপের সঙ্গে এই নিয়ে ভীষণ ঝগড়া বেঁধে গিয়েছিল। ইতিমধ্যে এই বাড়িতে এই কাণ্ড, মেয়েটি হঠাৎ মারা গেল। তারপর ছোকরাটি শুনলাম বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে। তার বিশ্বাস তার বাপই প্রকারান্তরে মেয়েটির মৃত্যুর জন্য দায়ী। মনমথ যে পিতৃগৃহ ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে, এ সংবাদ নতুন বটে, কিন্তু আর সব কথাই আমরা পূর্ব হইতে জানিতাম। তাই পুরাতন কথা শুনিতে শুনিতে ব্যোমকেশ একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। বীরেনবাবু থামিলে সেই প্রশ্ন করিল, দেবকুমারবাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে অনুসন্ধান করবেন করেছিলেন নাকি? করেছিলাম। তার আর্থিক অবস্থা ভালো নয়। ধার কর্য কিছু নেই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 10-12 হাজার টাকা খরচ করা তার অসাধ্য। লোকটির বোধহয় বেহিসাবি, সাংসারিক বুদ্ধি কম। কলেজ থেকে বর্তমানে তিনি 800 টাকা মাইনে পান, কিন্তু শুনলে আশ্চর্য হবেন, এই 800 টাকার অধিকাংশই যায় তার বিমা কোম্পানির পেটে। 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স করিয়েছেন, তাও এত বেশি বয়সে যে প্রিমিয়াম দিয়ে হাতে বড় কিছু থাকেই না। ব্যোমকেশ বিস্মিতভাবে বলল, 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স নিজের নামে করেছেন? শুধু নিজের নামে নয়, জয়েন্ট পলিসি, নিজের আর স্ত্রীর নামে। মাত্র 1 বছর হলো পলিসি নিয়েছেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী, তিনি মারা গেলে পাছে বিধবাকে পথে দাঁড়াতে হয়, এই জন্যই বোধহয় দুজনে একসঙ্গে বিমা করিয়েছেন। এ টাকায় উত্তরাধিকারীদের দাবি থাকবে না। ব্যোমকেশ বলল, আর কিছু? বীরেনবাবু বললেন, আর কি? দেবকুমারবাবুর ছেলে হাবুলের পেছনেও লোক লাগিয়েছিল, যদি কিছু জানতে পারা যায়। সে চোখরা কেমন যেন পাগলাটে ধরনের। কলেজে বড় একটা যায় না, রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো পার্কে চুপ করে বসে থাকে। আপনার কাছেও রোজ একবার করে আসে, জানতে পেরেছে। এই সময় হঠাৎ লক্ষ্য করিলাম ব্যোমকেশের সে শৈথিল্য আর নাই। সে যেন অন্তরে বাইরে জাগ্রত হইয়া উঠিয়াছে। অনেক দিন পরে তার চোখে সেই চাপা উত্তেজনার প্রখর দৃষ্টি দেখিতে পাইলাম। কিছু না বুঝিয়াই আমার রক্ত চঞ্চল হইয়া উঠিল। ব্যোমকেশ কিন্তু বাইরে কোনো উত্তেজনা প্রকাশ করিল না। পূর্ববৎ বিরস স্বরে বলিল, হাবুলকে বাদ দিতে পারেন। উঠছেন নাকি? থানাতেই থাকবেন তো? আচ্ছা, যদি দরকার হয় ফোনে খবর নেব। বীরেনবাবু একটু অবাক হইয়া গাত্রোত্থান করিলেন। তিনি প্রস্থান করিবার পর ব্যোমকেশ কিছুক্ষণ পিছনে হাত দিয়া ঘরময় পায় জারি করিলেন। দেখলাম তার চোখে সেই পুরাতন আলো জ্বলিতেছে। বীরেনবাবুকে সে হঠাৎ এমন বিদায় কেন দিল জিজ্ঞাসা করিতে যাইতেছে, এমন সময় সে চেয়ারের পিঠ হইতে শালখানা তুলিয়া লইয়া বলল, চলো একটু বেরিয়ে আসা যাক। বন্ধ ঘরে বসে বসে মাথাটা গরম বোধ হচ্ছে। দুজনে বাহির হইলাম। অকারণে বাড়ির বাইরে হইতে ব্যোমকেশের একটা মজ্জাগত বিমুখতা ছিল। কাজ না থাকিলে সে ঘরের কোণে চুপ করিয়া বসিয়া থাকিতেই ভালোবাসিত। আমিও তাহার সঙ্গদোষে কুনো হইয়া পড়িয়াছিলাম। একাকী কোথাও যাইবার অভ্যাসও ছাড়িয়া গিয়াছিল। তাই আজ তাহার উত্তপ্ত মস্তিষ্ক ফাঁকা জায়গায় বিশুদ্ধ বাতাস কামনা করিতেছে দেখিয়া খুশি হইয়া উঠিলাম। পথে চলিতে চলিতে কিন্তু খুশির ভাব বেশিক্ষণ স্থায়ী হইল না। জনসংকুল পথে ব্যোমকেশ এমনই বাহ্য জ্ঞানহীনভাবে উদ্ভ্রান্তভাবে চলিতে লাগিল যে ভয় হইল এখনই হয়তো একটা কাণ্ড বাঁধিয়া বসবে। আমি তাহাকে সামলাইয়া লইয়া চলিবার চেষ্টা করিলাম, কিন্তু সে অপ্রশমিত বেগে ইয়াকে উহাকে ধাক্কা দিয়া একবার এক বৃদ্ধ ভদ্রলোকের পা মারাইয়া দিয়া কয়েক মুহূর্ত পরে পুস্তক হস্তা এক তরুণীকে ছাড়া দিয়া দিকপাত না করিয়া জগন্নাথের অপ্রতিহত রথের মতো অগ্রসর হইয়া চলিল। বাস্তবিক
এতটা আত্মবিস্মৃত তাহাকে আর কখনো হইতে দেখিনি। তাহার মন যে আকস্মাৎ শিকারের সন্ধান পাইয়া বার্জেন্দ্রিয়ের সহিত সংযোগ হারাইয়া ছুটিয়াছে তাহা আমি বুঝিতেছিলাম, কিন্তু তাহার মনস্তত্ব সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন পথচারী তাহা বুঝিতে গেল। ভর্ৎসনা ভ্রুকুটির স্রোত পিছনে ফেলিয়া কোনো ক্রমে কলেজ স্কোয়ার পর্যন্ত আসিয়া পৌঁছিলাম। হাস্য আলাপরত ছাত্রের অবর্তমান জনতায় স্থানটি ঘূর্ণিচক্রের মতো পাক খাইতেছে। আমি আর দ্বিধা না করিয়া ব্যোমকেশের হাত শক্ত করিয়া ধরিয়া ভিতরে ঢুকিয়া পড়িলাম। এখানে আর যাই হোক, বৃদ্ধ এবং তরুণীকে বিমোদিত করিবার সম্ভাবনা নাই, সুতরাং অশিষ্টতা যদি কিছু ঘটিয়াই যায় ভাড়াটা সহজেই কাটিয়া যাইবে। আমাদের দেশের ছাত্ররা স্বভাবতই কলহপ্রিয় নয়। পুকুরকে কেন্দ্র করিয়া দুইটি জনপ্রবাহ বিপরীত মুখে ঘুরিতেছে। আমরা একটি প্রবাহে মিশিয়া গেলাম। সংঘাতের সম্ভাবনা অনেকটা কমিয়া গেল। ব্যোমকেশ তখনও স্থানকাল সম্বন্ধে সম্পূর্ণ অচেতন। তাহার ললাট একাগ্র চিন্তার সংকোচনে ভ্রুকটি বন্ধুর পাদের সাল মাঝে মাঝে স্খলিত হইয়া পড়িতেছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নাই। আমি ভাবিতে লাগিলাম বীরেনবাবুর কথার মধ্যে এমন কী ছিল যাহা ব্যোমকেশের নিষ্ক্রিয় মনকে আকস্মাৎ পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতো সক্রিয় করিয়া তুলিয়াছে। তবে কি রেখার মৃত্যু সমস্যার সমাধান আসন্ন? সমাধান যে কত আসন্ন তখনও তা বুঝিতে পারিনি। 8 ঘণ্টা এইভাবে পরিভ্রমণ করিবার পর ব্যোমকেশের বাহ্য চেতনা ধীরে ধীরে ফিরিয়া আসিল। সে সহজ দৃষ্টিতে আমার পানে তাকাইল, বইল, আজ দেবকুমারবাবু পাটনা যাবেন না? আমি ঘাড় নাইলাম, তাকে যেতে দেওয়া হবে না। ব্যোমকেশ সম্মুখ দিকে তাকাইয়া কথা অসমাপ্ত রাখিয়াই ক্ষিপ্র চরণে অগ্রসর হইয়া গেল। দেখিলাম এক কোণে একখানি বেঞ্চি ঘেরিয়া অনেক ছেলে জড়ো হইয়াছে এবং উত্তেজিতভাবে কথা বলিতেছে। ভিড়ের বাইরে যাহারা ছিল তাহারা গলা বাড়িয়া দেখিবার চেষ্টা করিতেছে। তাদের ভাব দেখিয়া মনে হইল অসাধারণ কিছু ঘটিয়াছে। সেখানে উপস্থিত হইয়া ব্যোমকেশ একটি ছেলেকে জিজ্ঞাসা করিল, ঠিক হয়েছে? ছেলেটি বলিল, ঠিক বুঝতে পারছি না, বোধহয় কেউ হঠাৎ বেঞ্চে বসে বসে মারা গেছে। ব্যোমকেশ ভিড় ঠেলিয়া ভিতরে ঢুকিল, আমিও তাহার পশ্চাতে রহিলাম। বেঞ্চির সম্মুখে উপস্থিত হইয়া দেখিলাম একটি ছোকরা ফ্যাশন দিয়া বসিয়া আছে, যেন বসিয়ে বসে ঘুমাইয়া পড়িয়াছে। মাথা বুকের উপর ঝুঁকিয়া পড়িয়াছে, পা সম্মুখ দিকে প্রসারিত। অধলষ্ট হইতে একটি সিগারেট ঝুলিতেছে। সিগারেটে অগ্নিসংযোগ হয় নাই। মুষ্টিবদ্ধ বাহাতের মধ্যে একটি দেশলাইয়ের বাক্স। একটি মেডিকেল ছাত্র নারী ধরিয়া দেখিতেছিল, বইল, নারী নেই, মারা গেছে। সন্ধ্যা হইয়া আসিতেছিল, ভিড়ের মধ্যে ভালো দেখা যাইতেছিল না। ব্যোমকেশ চিবুক ধরিয়া মৃতের আনমিত মুখ তুলিয়া যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছাড়িয়া দিল। আমারও বুকে হাতুড়ির মতো একটা প্রবল আঘাত লাগিল। দেখিলাম আমাদের হাবুল। পুলিশ আসিয়া পৌঁছিতে বিলম্ব হইল না। আমরা দেবকুমারবাবুর ঠিকানা পুলিশকে জানাইয়া বাহির হইয়া আসিলাম। তখন রাস্তার গ্যাস জ্বলিয়াছে। দ্রুতপদে বাসার দিকে ফিরিতে ফিরিতে ব্যোমকেশ কয়েকবার যেন ভয়ার্ত শ্বাস সংহত শুনে বইল, নিয়তির কি নির্মম প্রতিশোধ, কি নিদারুণ পরিহাস। আমার মাথার ভিতর বুদ্ধিশুদ্ধি যেন স্তম্ভিত নিশ্চল হইয়া গিয়েছে। তবু অসীম অনুশোচনার সঙ্গে কেবল এই কথাটাই মনে হইতে লাগিল, পরলোক যদি থাকে তবে যাহার মৃত্যুতে হাবুল এত কাতর হইয়াছিল, সেই পরম শ্রেয়াস্পদ ভগিনীর সহিত তার এতক্ষণে নিশ্চয় মিলন হইয়াছে। বাসায় পৌঁছিয়া ব্যোমকেশ নিজের লাইব্রেরি ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। শুনিতে পাইলাম সে টেলিফোনে কথা বলিতেছে। প্রায় 1 ঘণ্টা পরে সে ঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্লান্ত স্বরে পুটিরামকে চা তৈরি করিতে বলিল। তারপর বুকে ঘাড় গুজিয়া একখানা চেয়ারে বসিয়া পড়িল। যে ট্র্যাজেডি সে সঙ্গে জবনিত পড়িতে আর দেরি নাই, তার সম্বন্ধে বৃথা প্রশ্ন করিয়া আমি তাকে আর বিরক্ত করিলাম না। রাত্রি 8:30টার সময় বীরেনবাবু আসিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ওয়ারেন্ট এনেছেন? বীরেনবাবু ঘাড় নাড়িলেন। তখন আবার আমরা বাহির হইলাম। দেবকুমারবাবুর বাসায় আসিতে 3-4 মিনিট লাগিল। দেখিলাম বাড়ি নিস্তব্ধ। উপরের ঘরগুলির জানলায় আলো নাই, কেবল নিচে বসিবার ঘরে বাতি জ্বলিতেছে। বীরেনবাবু কড়া নাড়িলেন, কিন্তু ভিতর হইতে সাড়া আসিল না। তখন তিনি দ্বার ঠেলিলেন। ভেজানো দ্বার খুলিয়া গেল। আমরা ভিতরে প্রবেশ করিলাম। বাইরের ক্ষুদ্র ঘরটিতে তক্তপোষ পাতা, তার ওপর দেবকুমারবাবু নিশ্চলভাবে বসে আছেন। আমরা প্রবেশ করিল। তিনি রক্তবর্ণ চক্ষু তুলিয়া আমাদের পানে চাহিলেন। কিছুক্ষণ চাহিয়া থাকিবার পর তার মুখে একটি তিক্ত হাসি দেখা দিল। তিনি মাথা নাড়িয়া অস্ফুট স্বরে বলিলেন, সকলই গরল ভেল। বীরেনবাবু অগ্রসর হইয়া বললেন, দেবকুমারবাবু, আপনার নামে ওয়ারেন্ট আছে। দেবকুমারবাবু যেন চমক ভাবিল। তিনি দারোগাবাবুর
ছেলের প্রতি দিকপাত করিয়া বললেন, আপনারা এসছেন ভালোই ভালো, আমি নিজেই থানায় যাচ্ছিলাম। 2 হাত বাড়িয়া দিয়ে বললেন, হাত করা লাগান। বেনবাবু বললেন, তার দরকার নেই, কোন অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো শুনুন, বলিয়া অভিযোগ করিয়া শোনাইবার উপক্রম করিলেন। দেবকুমারবাবু কিন্তু ইতিমধ্যে আবার অন্যমনস্ক হইয়া পড়িলেন। পকেটে হাত দিয়া তিনি যেন কি খুঁজিতে খুঁজিতে নিজে মনে বলিলেন, নিয়তি, নইলে হাবুলও ওই বাক্স থেকেই দেশলাইয়ের কাঠি বার করতে গেল কেন? কী ভেবেছিলাম, কি হলো? ভেবেছিলাম রেখার ভালো বিয়ে দেব, নিজের একটা বড় ল্যাবরেটরি করব, হাবুলকে বিদেশ পাঠাবো। পকেট হইতে সিগার বাহির করিয়া তিনি মুখে ধরিলেন। ব্যোমকেশ নিজের দেশলাই জ্বালিয়াটা আর সিগারেট অগ্নি সংযোগ করিয়া দিল। তারপর বলল, দেবকুমারবাবু, আপনার দেশলাইটা আমাদের দিতে হবে। দেবকুমারবাবুর চোখে আবার সচেতন দৃষ্টি ফিরিয়া আসিল। তিনি বললেন, ব্যোমকেশবাবু, আপনিও এসেছেন, ভয় নেই, আমি আত্মহত্যা করব না। ছেলেকে মেরেছি, মেয়েকেও মেরেছি, আমি খুনি, আসামির মতো ফাঁসি কাটে ঝুলতে চাই। ব্যোমকেশ বলিল, দেশলাইয়ের বাক্সটা তবে দিন। পকেট হইতে বাক্স বাহির করিয়া দেবকুমার সম্মুখে ফেলিয়া দিলেন। বললেন, নিন, কিন্তু সাবধান, বড় ভয়ানক জিনিস, প্রত্যেকটি কাঠি এক একটি মৃত্যুবান, একবার জ্বাললে আর রক্ষে নেই। ব্যোমকেশ দেশলাইয়ের বাক্সটা বীরেনবাবুর হাতে দিল। তিনি সন্তর্পণে সেটা পকেটে রাখিলেন। দেবকুমারবাবু বলিয়া চলিলেন, কী অদ্ভুত আবিষ্কারই করেছিল। পরকের মধ্যে মৃত্যু হবে, কিন্তু কোথাও এতটুকু চিহ্ন থাকবে না। আধুনিক যুদ্ধনীতির আমূল পরিবর্তন হয়ে যেত। বিষ নয়, এ মহামারী, কিন্তু সকলই গরল ভেল। তিনি বুক ভাঙা গভীর নিঃশ্বাস ত্যাগ করিলেন। বীরেনবাবু মৃদুস্বরে বললেন, দেবকুমারবাবু, এবার যাবার সময় হয়েছে, চলুন। তিনি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন। ব্যোমকেশ একটু কুণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করিল, আপনার স্ত্রী কি বাড়িতেই আছেন? স্ত্রী? দেবকুমারবাবুর চোখ পাগলের চোখের মতো ঘোরা হইয়া গেল। তিনি হা হা করিয়া অট্টহাস্য করিয়া বললেন, স্ত্রী? আমার ফাঁসির পর ইন্স্যুরেন্সের সব টাকা সেই পাবে, প্রকৃতির পরিহাস নয়, চলুন। একটা ট্যাক্সি ডাকা হইল। ব্যোমকেশ হাত ধরিয়া দেবকুমারবাবুকে তাহাতে তুলিয়া দিল। বীরেনবাবু তার পাশে বসিলেন। 2 জন কনস্টেবল ইতিমধ্যে কোথা হইতে আবির্ভূত হইয়াছিল, তাহারাও ট্যাক্সিতে চাপিয়া বসিল। দেবকুমারবাবু গাড়ির ভেতর হইতে বললেন, ব্যোমকেশবাবু, আপনি আমার রেখার মৃত্যুর কিনারা করতে চেয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। আমরা ফুটপাতে দাঁড়াইয়া রহিলাম। ট্যাক্সি চলিয়া গেল। দিন 2 ব্যোমকেশ এই বিষয়ে কোনো কথা কইল না। তার মনের অবস্থা বুঝিয়া আমিও পিটাপিটি করিলাম না। 3য় দিন বৈকালে সে নিজেই বলিতে আরম্ভ করিল। এলোমেলো ভাবে কতকটা যেন নিজ মনেই বলিতে লাগিল। ইংরেজিতে একটা কথা আছে, ভেঞ্জেন্স কামিং হোম টু রোস্ট। দেবকুমারবাবুর হয়েছিল তাই। তিনি নিজের স্ত্রীকে মারতে চেয়েছিলেন, কিন্তু এমনই অদৃষ্টের খেলা, 2বার তিনি তার অমোঘ অগ্নিবাণ নিক্ষেপ করলেন। 2বারই সে অগ্নিবাণ গিয়ে লাগলো তার প্রাণাধিক প্রিয় পুত্রকন্যার বুকে। দেবকুমার অপ্রত্যাশিতভাবে এক আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু টাকার অভাবে সেই আবিষ্কারের সদ্ব্যবহার করতে পারছিলেন না। এই এমনই আবিষ্কার যে তার পেটেন্ট নেওয়া চলে না, কারণ সাধারণ ব্যবসার জগতে এর ব্যবহার নেই। কিন্তু ঘুণাক্ষরে এর ফর্মুলা জানতে পারলে জাপান, জার্মানি, ফ্রান্স প্রভৃতি যুদ্ধরত রাজ্যলোলুপ জাতি নিজেদের কারখানায় এই প্রাণঘাতী বিষ তৈরি করতে আরম্ভ করে দেবে। আবিষ্কর্তা কিছুই করতে পারবেন না। এত বড় আবিষ্কার থেকে তার এক কপর্দকও লাভ হবে না। সুতরাং আবিষ্কারের কথা দেবকুমারবাবু চেপে গেলেন। প্রথমে টাকা চাই, কারণ এ বিষ কী করে ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে আরও অনেক এক্সপেরিমেন্ট করা দরকার। কিন্তু টাকা কোথায়? এত বড় এক্সপেরিমেন্ট গোপনে চালাতে গেলে নিজের ল্যাবরেটরি চাই, তাতে অনেক টাকার দরকার, কিন্তু টাকা আসবে কোথা থেকে? এদিকে বাড়িতে দেবকুমারবাবুর স্ত্রী তার জীবন দুর্বহ করে তুলেছিলেন। মানসিক পরিশ্রম যারা করে তারা চায় সাংসারিক ব্যাপারে শান্তি, অথচ তার জীবনে ওই জিনিসটির একান্ত অভাব হয়ে উঠেছিল। এক সূচিবায়ুগ্রস্ত মুখরা স্নেহহীনা স্ত্রীর নিত্য সাহচর্যে তাকে পাগলের মতো করে তুলেছিল। এটা অনুমানে বুঝতে পারি দেবকুমারবাবু স্বগত নিষ্ঠুর প্রকৃতির লোক নন। শান্তিতে নিজের বৈজ্ঞানিক চিন্তায় মগ্ন হয়ে থাকতে পারলে তিনি আর কিছুই চান না। তার মনটি যে খুব স্নেহপ্রবণ তার ছেলেমেয়ের প্রতি ভালোবাসা দেখেই আন্দাজ করা যায়। দ্বিতীয় পক্ষে স্ত্রীও চেষ্টা করলে এই স্নেহের অংশ পেতে পারতেন, কিন্তু স্বভাবদোষে তিনি তা পেলেন না। বরঞ্চ দেবকুমারবাবু তাকে বিষবৎ ঘৃণা করতে আরম্ভ করলেন। নিজের স্ত্রীকে হত্যা করবার ইচ্ছা মানুষের স্বাভাবিক নয়।
যখন এই প্রবৃত্তি তার হয় তখন বুঝতে হবে সহ্যের সীমা অতিক্রম করে গেছে। দেবকুমারবাবু শহরের সহ্যের সীমা অতিক্রম করেছিলেন। তারপর তিনি যখন এই ভয়ঙ্কর বিষ আবিষ্কার করলেন তখন বোধহয় প্রথমেই তার মনে হলো স্ত্রীর কথা। তিনি মনে মনে আগুন নিয়ে খেলা আরম্ভ করলেন। তারপর তার সব সংশয়ের সমাধান করে দিয়ে বিমা কোম্পানির যুগ্ম জীবন পলিসির বিজ্ঞাপন চোখে পড়ল। স্বামী স্ত্রী একসঙ্গে বিমা করতে পারে, একজন মরলে অন্যজন টাকা পাবে। এমন সুযোগ তিনি আর কোথায় পাবেন? যদি এইভাবে জীবন বিমা করে তার আবিষ্কৃত বিষ দিয়ে স্ত্রীকে মারতে পারেন, এক ঢিলে দুই পাখি মরবে। তিনি তার বাঞ্ছিত টাকা পাবেন, স্ত্রীও মরবে, এমনভাবে যে কেউ বুঝতেই পারবে না কী করে তার মৃত্যু হলো। দেবকুমারবাবু একেবারে 50,000 টাকা জীবন বিমা করালেন। তারপর অসীম ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলেন। তাড়াতাড়ি করলে চলবে না, বিমা কোম্পানি সন্দেহ হতে পারে। এইভাবে 1 বছর কেটে গেল। তিনি মনে মনে স্থির করলেন এই বড়দিনের ছুটিতে তার মৃত্যুবান নিক্ষেপ করবেন। তার আবিষ্কৃত বিষের প্রকৃতি অনেকটা বিস্ফোরক বারুদের মতো। এমনিতে সেই অতি নিরীহ, কিন্তু একবার আগুনের সংস্পর্শে এলে তার ভয়ঙ্কর শক্তি বাষ্পরূপ ধরে বেরিয়ে আসে। সে বাষ্প কারুর নাকে কণামাত্র গেলে তার আর রক্ষা নেই, তৎক্ষণাৎ মৃত্যু হবে। দেবকুমারবাবু তার স্ত্রীর উপরে বিষ প্রয়োগ করবার এক চমৎকার উপায় বার করলেন। বৈজ্ঞানিক মাথা ছাড়া এমন বুদ্ধি বেরোতই না। তিনি কতগুলি দেশলাইয়ের কাঠির বারুদের সঙ্গে এই বিষ মাখিয়ে দিলেন। কী উপায়ে মাখালেন বলতে পারি না, কিন্তু ফল দাঁড়ালো যিনি সেই কাঠি জ্বালবেন তাকেই মরতে হবে। এইভাবে বিষাক্ত দেশলাইয়ের কাঠি তৈরি করে তিনি দিল্লিতে বিজ্ঞান সভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। ক্রমে দিল্লিতে যাবার সময় উপস্থিত হলো। তখন তিনি সময় বুঝে তার স্ত্রীর দেশলাইয়ের বাক্সতে একটি কাঠি রেখে দিয়ে দিল্লিতে যাত্রা করলেন। তিনি জানতেন তার স্ত্রী রোজ রাত্রিতে শোবার আগে ওই দেশলাই জেলে ল্যাম্প জ্বালেন। এই দেশলাইয়ের বাক্স অন্যত্র ব্যবহার হয় না। আজ হোক কাল হোক গৃহিণী সেই কাঠিটি জ্বালবেনই। দেবকুমারবাবু থাকবেন তখন 900 মাইল দূরে। এই যে তার কাজ, এ কথা কেউ মনেও আনতে পারবে না। সবই ঠিক হয়েছিল, কিন্তু রাম উল্টো বুঝলে। ঠিক বদলে রেখা ধরাতে গিয়ে সেই কাঠিটি জ্বাললে। দিল্লি থেকে দেবকুমারবাবু ফিরিয়ে এলেন। এই বিপর্যয়ে তার মন স্ত্রীর বিরুদ্ধে আরও বেশি উঠল। তার জিদ চলে গেল। মেয়ে যখন গিয়েছে তখন ওকেও শেষ করে ছাড়ল। কয়েকদিন কেটে গেল। তারপর আবার তিনি স্ত্রীর দেশলাইয়ের বাক্সে একটি কাঠি রেখে পাটনা যাওয়ার জন্য তৈরি হল। কিন্তু এবার আর তাকে যেতে হলো না। হাবুল সিগারেট খেত। বোধহয় তার দেশলাইয়ের বাক্সটা খালি হয়ে গিয়েছিল। তাই সে সৎমার ঘরের দেশলাইয়ের বাক্স থেকে কয়েকটা কাঠি নিজের বাক্সে পুরে নিয়ে বেড়াতে চলে গেল। তারপর কী ভয়ঙ্কর সর্বনাশ কালকুট যে দেবকুমারবাবু বিজ্ঞান সাগর মন্থন করে তুলেছিলেন, তার জীবনে সকলেই গরল ভেল। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল। কিয়ৎকাল পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দেবকুমারবাবু যে অপরাধী, এটা তুমি প্রথম বুঝলে কীভাবে? ব্যোমকেশ বলল, যে মুহূর্তে শুনলাম যে দেবকুমারবাবু 50,000 টাকার জীবন বিমা করিয়েছেন, সেই মুহূর্তে। তার আগে রেখাকে হত্যা করবার একটা সন্তোষজনক উদ্দেশ্যই পাওয়া যাচ্ছিল না। কে তাকে মেরে লাভবান হলো, কার স্বার্থে সে ব্যাঘাত দিচ্ছিল, এই কথাটা ভালো রকম জবাব পাওয়া যাচ্ছিল না। রেখা যে হত্যাকারীর লক্ষ্য নয় তা তো আমরা জানতাম না, কিন্তু আর একদিক থেকে একটা সূত্র হাতে এসেছিল। রেখার দেহ পরীক্ষায় যখন বিষ পাওয়া গেল না, তখন কেবল একটা সম্ভাবনাই গ্রহণযোগ্য রইল, অর্থাৎ যে বিষে তার মৃত্যু হয়েছে সে বিষ বৈজ্ঞানিকদের অপরিচিত, মানে নতুন আবিষ্কার। মনে আছে দিল্লিতে দেবকুমারবাবুর বক্তৃতা? আমরা যখন সেটা অক্ষমের বাহুস্ফোট বলে উড়িয়ে দিয়েছিলাম, কে জানতো তিনি সত্যই এক অদ্ভুত আবিষ্কার করে বসে আছেন, আর তারই চাপা ইঙ্গিত তার বক্তৃতায় ফুটে বেরোচ্ছে। সে যা হোক, কথা দাঁড়ালো এই নতুন আবিষ্কার কোথা থেকে এল। দুজন বৈজ্ঞানিক হাতের কাছে রয়েছে, এক ডাক্তার রুদ্র, দ্বিতীয় দেবকুমারবাবু। এদের দুজনের মধ্যে একজন এই অজ্ঞাত বিষের আবিষ্কর্তা। কিন্তু ডাক্তার রুদ্রের ওপর সন্দেহটা বেশি হয়, কারণ তিনি ডাক্তার। বিষ নিয়ে নাড়াচাড়া তারই বেশি করা কথা। তাছাড়া দেবকুমারবাবু বিষের আবিষ্কর্তা হলে তিনি কি নিজের মেয়ের উপর সেই বিষ প্রয়োগ করবেন? কাজেই সব সন্দেহ গিয়ে পড়ল ডাক্তার রুদ্রের উপর। কিন্তু তবু আমার মন খুঁতখুত করতে লাগলো। ডাক্তার রুদ্র লোকটা অতিই পাজি, কিন্তু তাই বলে সে এত সামান্য কারণে একটি মেয়েকে খুন করবে? আর যদি বা সে তা করতে চায়, রেখার নাগাল পাবে কী করে? কোন উপায়ে তার একজনের বাড়িতে বিষ পাঠাবে? রেখার সঙ্গে মনমুঠো ছাদের উপর থেকে দেখা দেখি ছিটে ফেলা বলি চলত, কিন্তু রুদ্রের সঙ্গে তো সেরকম কিছু ছিল না। কোনো বিষাক্ত বাষ্পই যে মৃত্যুর কারণ, এই চিন্তাটা গোড়া থেকেই আমার মাথায় ধোয়ার মতো ঘুরে বেড়াচ্ছিল। মনে করে দেখো, রেখার এক হাতে পোড়া দেশলাইয়ের কাঠি আর এক হাতে বাক্স ছিল।
অর্থাৎ দেশলাই জ্বালবার পরই তার মৃত্যু হয়েছে। সংযোগটা সম্পূর্ণ আকস্মিক হতে পারে, আবার কার্যকরণ সম্বন্ধ থাকতেও পারে। দেখুনবাবু কিন্তু বড় চালাকি করেছিলেন। বাক্সে একটি বই বিষাক্ত কাঠি দেননি, যাতে বাক্সের অন্যান্য কাঠি পরীক্ষা করে কোনো হদিশ পাওয়া না যায়। আমি সেই বাক্সটা এনেছিলাম, পরীক্ষাও করেছিলাম, কিন্তু কিছুই পাইনি। হাবুলের বেলাতেও বাক্সে একটি বিষাক্ত কাঠি ছিল, কিন্তু এমনই দুর্দৈব যে সেইটি হাবুল পকেটে করে নিয়ে এলো আর প্রথমেই সেই কাঠি জ্বাললো। অজিত, তুমি যে লেখক, দেবকুমারবাবুর এই ব্যাপারের মধ্যে যে একটা প্রকাণ্ড রূপক, সেটা দেখতে পাচ্ছ না? মানুষ যেদিন প্রথম অন্যকে হত্যা করবার অস্ত্র আবিষ্কার করেছিল, সেদিন সে নিজেরই মৃত্যুবান নির্মাণ করেছিল। আর আজ সারা পৃথিবী জুড়ে গোপনে গোপনে এই যে হিংসার কুটিল বীজ তৈরি হচ্ছে, এও মানুষ যাত্রাকে একদিন নিঃশেষে ধ্বংস করে ফেলবে। ব্রহ্মার দান উদ্ভূত দৈত্যের মতো সে স্রষ্টাকেও রিয়াত করবে না। মনে হয় নাকি? ঘর অন্ধকার হইয়া গিয়াছিল, ব্যোমকেশকে ভালো করিয়া দেখা যাইতেছিল না। আমার মনে হইল তার শেষ কথাগুলি কেবল কল্পনা নয়, ভবিষ্যৎবাণী। নমস্কার।